আহ, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের যে আকাঙ্ক্ষা বা স্বপ্ন যেটা আছে সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমরা প্রতিনিয়ত সেই স্বপ্নের পেছনে সরে যাচ্ছ। তো সেই ধারাবাহিকতা লক্ষ্য রেখে একজন সেকেন্ড টাইমার হয়ে কিভাবে তার স্বপ্নকে জয় করা যায় বা কিভাবে তার স্বপ্নকে জয় করলো, আজকে সেই টেস্টটুকু শুনবো আমাদের এক ভাই থেকে, এক অপু সাজি নামক ভাই থেকে। সে কিনা এবার তোমার হচ্ছে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় দুইটা টপ পজিশন করেছে এবং সবচেয়ে বড় আকর্ষণ বা যে বিষয়টা আমাদের অবাক করে সেটা হচ্ছে সেই শিক্ষার্থী তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা ভালো ডিপার্টমেন্ট পড়া অবস্থায় আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় ল পড়ার ইচ্ছায়, ভবিষ্যতে আইনজীবী হবে সেই ইচ্ছা, আবার পরীক্ষা দেয় এবং সে সাকসেসও হয়। আজকে শুনবো তার হিস্ট্রি, শুনবো সে কিভাবে সেকেন্ড টার্ম হয়ে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা জয় করলো, কি কি বাধার সম্মুখীন হয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে শুনবো। আসসালামু আলাইকুম সবাইকে। একটু কষ্ট করে জানাবা যে তোমরা যারা উপস্থিত আছো একটু কষ্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, একটু আমাদের কষ্ট করে জানাও। তো আমরা আজকের যে লাইভ সেশনটা এটা মূলত সেকেন্ড টাইমার যারা ভর্তি পরীক্ষা দিবা বা সেকেন্ড টাইম যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা কিভাবে শুরু করবা বা সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আসলে কি চান্স পাওয়া যায়, আর যদি চান্স হয় তাহলে কিভাবে সেটা সম্ভব এবং এখন থেকে শুরু করা উচিত বা রুটিনটা কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত, ইন ডিটেলস আলোচনা করবো আজকের এই লাইভ সেশনের মধ্যে। এবং অলরেডি বলে ফেলছে আমাদের একজন স্টুডেন্ট, মানে সে এত সংগ্রামী একটা ছেলে বলা যায়, অপু সাজে, তোমরা অবশ্যই শুনেছ। সে অনেক মেধাবী বলা যায় এবং পরিশ্রমী অবশ্যই। তো তার গল্পগুলো আজকে শেয়ার করবে তোমাদের সাথে, যেন তার কাছ থেকে তোমরা এই বার্তাগুলো পাও যে কিভাবে শুরু করা উচিত। সে তোমাদের সাথে এই আলোচনাগুলো করবে। একটু কষ্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অলরেডি অনেকে আছো। আচ্ছা, সেকেন্ড টাইম দিয়ে আসলে তোমরা অনেকে মনে করো যে আসলে চান্স হয় না, ঠিক আছে, এটা অনেকেই মনে করো। আসলে হলেও দেখা যায় যে আসলে অনেকটা দূরে হয়তো হতে পারে মেরিট পজিশন, বা অনেকে হেলে পড়ো কারণ ওদের 3 মার্ক কাটা যায়। কিন্তু অপু সাজে সে যদি এই চিন্তাটা করতো তাহলে সে সেকেন্ড টাইম পরীক্ষা দিত না। তার মনের ভিতরে এত একটা মনোবল ছিল এবং বাসায় সে অনেক পড়াশোনা করেছে, নিজেকে অনেক সময় দিয়েছে, পড়াশোনার প্রতি খুব খুব বেশি কেয়ারফুল ছিল। সবকিছু মিলে সে একটা সাকসেসফুল একটা হিস্টোরি তার জীবনে রচিত হয়ে গেল। এবং সে হচ্ছে শুধুমাত্র আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, সে হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বছর টপ করেছে এবং বিইউতে সে চান্স পেয়েছিল প্রথমবার, ফার্স্ট টাইম অনেক বেশি চান্স পেয়েছিল, কিন্তু হ্যাঁ সেখানে হয় নাই। বিউপিতে তার আইন আসছিল এবং সে সবগুলাই বলবে। এবং রাবিতেও সে চতুর্থ হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে ডি ইউনিটে ভালো একটা অবস্থান করেছে এবং ফার্স্ট টাইমে যখন পরীক্ষা দেয় সে বি ইউনিটে 4তম হয়েছে এবং সে ইংলিশ ডিপার্টমেন্টে সে পড়াশোনা করেছে। তো তার সেই গল্পগুলা তোমাদের সাথে সে বলবে সুন্দর উপস্থাপন করে, যেন তোমরা তার কাছ থেকে ওই ধরনের ইনপুটটা পাও, যে ইনপুটটা পেলে তোমরা আজকে থেকে শুরু করবে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশনটা। মানে তুমি একদম সেকেন্ড টাইমার হয়ে তোমার যাত্রাটা কেমন হবে, কিরকম হতে পারে ইন ফিউচারে, সেই সকল জিনিসগুলো আলোচনা করবে। পাশাপাশি সে কিভাবে টপ করছে, অর্থাৎ তার পড়াশোনার কৌশল যে দিকটা ছিল ওই দিকটা তোমাদের শেয়ার করবে, যাতে করে তুমিও তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো। পাশাপাশি শুধু চান্স না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে বিষয়ে টপ পজিশন করতে পারো, সেই বিষয়গুলো বলবো। আমরা কি অফিসারকে ডাকবো? আচ্ছা, আমরা আসো আসো আসো। আমাদের সামনে অবসাদী আসছে। অবসাদী, তোমার পরিচয়টা দাও, তুমি এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অপু সাজি,
23-24 সেশন ভর্তি পরীক্ষায় আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ভালো পজিশনও করেছিলাম, কিন্তু আমি প্রত্যেকের মতো আমি শুধু যে চান্স পেতে হবে এরকম কোনো স্বপ্ন দেখি নাই। আমার স্বপ্ন ছিল আসলে আমার বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে টপ করতে হবে, এমনকি আইন বিভাগে ভর্তি হতে হবে। আমি যখন ভর্তি পরীক্ষা শুরু করছি, যখন ভর্তি পরীক্ষা দিতেছি, তখন কখনোই আমি চিন্তা করি নাই যে আমাকে আবার সেকেন্ড টাইম দিতে হবে। কিন্তু আমি একটা বড় স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্নটা আমাকে বাধ্য করেছে আবার সেকেন্ড টাইম হিসাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। বর্তমানে পরীক্ষা দিয়ে সেটা একটু বলো, তারপর আমরা হিস্ট্রিতে চলে যাবো। হ্যাঁ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি থেকেও আবার সেকেন্ড টাইম দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 4র্থ স্থান অর্জন করেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 283তম স্থান অর্জন করেছি। অনেক সুন্দর একটা সে ক্লিয়ার করেছে। না, আর কোথাও দেইনি। আমার স্বপ্ন ছিল যে আইন নিয়ে আমাকে পড়তে হবে, এবং যেহেতু ঢাকাতে সেকেন্ড টাইম নাই, সো চৌবি এবং রাবি ছিল আমার মেইন টার্গেটটা ছিল। যাই হোক, এখন তোমরা কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু কষ্ট করে জানাও, এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে, তোমাদের এখানে তোমাদের যে ভাইটা এখানে আছে, তো সেই মূলত আজকে আমাদের আজকের এই প্রোগ্রামে এই লাইভ সেশনে সেই হচ্ছে প্রধান, এবং তার কাছ থেকে তোমরা সবকিছু শুনবা। আমরা জাস্ট সেই জিনিসটাকে সঞ্চালনা করব, যত ধরনের প্রশ্ন আছে কিভাবে শুরু করবা। আমরা তো সবসময় তোমাদেরকে বলি যে এইভাবে শুরু করো, এইভাবে শুরু করলে ভালো হয়। আজকে একদম জ্বলন্ত যে উদাহরণটা একদম সামনে উপস্থিত আছে, একজন সেকেন্ড টাইমার হয়ে সে এত সুন্দর একটা রেজাল্ট করেছে, তো তার মুখ থেকে তোমরা কথাগুলো শুনতে পারবা। সে মূলত তোমাদেরকে আজকে খুব চমৎকার ভাবে আইডিয়া গুলা শেয়ার করবে, সে কিভাবে পড়াশোনা গুলো করেছিল, তার স্ট্রাগল পয়েন্ট গুলা কি কি ছিল সবগুলা। তো তোমরা তোমাদের প্রশ্নের করতে পারবা, সেই প্রশ্নগুলো দেখে সে আনসার গুলা করবে। তো একটু, হ্যাঁ, সবাই এখানে আছে বা ডিপ্রেশনে আছে, এই যে ডিপ্রেশন দিয়ে শুরু হচ্ছে, সাজি ডিপ্রেশন দিয়ে শুরু আছে। ক্লিয়ার সাউন্ড, আচ্ছা। হ্যাঁ, ওরা সিলেট থেকে আছে, কেউ কেউ হচ্ছে ইতিমধ্যে অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। তারপর জ্যোতি বড়ুয়া আছে আমাদের সাথে সিটিসি থেকে, তারপরে ফাহমিদা ফারি আছে রাজশাহী থেকে আছে, অনেক জায়গা থেকে তোমরা যুক্ত আছো। তো অপু সাজে আসলে আজকে প্রধান আকর্ষণ, এটা তোমাদেরকে বারবার বলতেছি, কারণ আমরা এখানে কিছু না, একদমই অপু সাজেই তোমাদের প্রধান আকর্ষণ আজকে। সেই মূলত তার অ্যাডমিশন জার্নি সকল কথাগুলো বলবে, যেন তোমরা কোনোভাবেই হেলে না পড়ো বা ভেঙে না পড়ো যে অ্যাডমিশন নিলে, সেকেন্ড টাইম নিলে আমার দ্বারা হবে না, বা আশপাশ থেকেও কিন্তু অনেকে অনেক কথা বলে যে হবে না, দিস না পরীক্ষা, হ্যাঁ, এরকম অনেক কিছুই বলে। ফ্যামিলির কিছু সাপোর্ট কম থাকে, আবার কারো কারো বেশিও থাকে, সবকিছু মিলেই এই জার্নিটা আসলে হয়। আচ্ছা, ওই একজন বলতেছে যে কিভাবে টপ করা যায়, সবগুলাই বলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনেকে আচ্ছা আমরা শুরু করি, যেহেতু তার অনেক স্ট্রাগলের পয়েন্ট আছে। প্রথম যে জিনিসটা, তোমরা কোশ্চেন করবা, আমরা কোশ্চেন গুলো মার্ক করবো, ওই কোশ্চেন গুলো আনসার সে তোমাদের সাথে উপস্থাপন করবে। এখন প্রথম যে প্রশ্নটা অবশ্যই যে তোমার কাছে থাকবে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় নিয়ে যে স্বপ্নটা, এটা তুমি কবে থেকে দেখা শুরু করেছিলে? প্রথমত হচ্ছে আমার বড় ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েটেড। হ্যাঁ, সো যখন আমি 9-10-এ পড়ি, তখনই আমার একটা স্বপ্ন ছিল যে বড় ভাই যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সো আমাকেও একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ। সো তখন থেকে আমি পড়াশোনা করছি একাডেমিকেই। তখন তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করি নাই। তারপর যখন আমি এসএসসি পাস করছি, এইচএসসি তে ভর্তি হয়েছি, তখন থেকে আমি হচ্ছে বড় ভাইদের সাথে যোগাযোগ রাখতাম কেমনে কিভাবে পড়লে ভালো করা যায়। আমি অবশ্যই প্রি অ্যাডমিশন নেইনি, আমি এইচএসসি পাস করার পরেই মানে এইচএসসি টা সবথেকে ভালো করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো ACC, করা। আচ্ছা। আর তো তখন থেকেই আমি তারপর হচ্ছে যে 6 মাস বা ওইটা 25-20 থেকে থাকো, তাহলে এটা ইম্পর্টেন্ট একটা নোট হবে। অনেকেই মনে করে থাকে যে ভাইয়া আমি তো প্রি এডমিশন শুরু করি নাই, আমার দ্বারা কি হবে না। আসলে এটা কোনো ম্যাটার না। আর তোমার যদি ইচ্ছা শক্তি থাকে, এবং অনেকেই আছে আমরা যে এইচএসসি পরীক্ষার চাপে আমরা প্রিপারেশনটা শুরু করতে পারি না। হ্যাঁ, হ্যাঁ। সো প্রি এডমিশন শুরু করতে না পারলেও যদি তুমি এইচএসসি পরীক্ষার পরে যে সময়টা আছে 5-6 মাস, এই সময়টা যদি ভালোভাবে তুমি রেগুলার পড়াশোনা করতে পারো, তাহলে আশা করি একটা ভালো পজিশন তুমি গেইন করতে পারবা। আচ্ছা, এখন এই যে তার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সে এইচএসসি টা খুব ভালো করছে।
এইচএসসি টা খুব ভালো করেছিল এবং এইচএসসি কে খুব ভালো করে দেখছে। পরবর্তীতে অ্যাডমিশনের জন্য যে জিনিসটা এইচএসসি এর পরে থেকে শুরু করছে। আর এখানে আরেকটা পয়েন্ট সে তুলে ধরেছে, সেটা হচ্ছে তার যে বড় ভাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সে সম্পূর্ণ করেছেন। তো তার কাছ থেকেও সে অনেক মোটিভেটেড হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে বা এরকম জায়গায় গেলে ভালো হয়, এই জিনিসটা নিয়ে আসলে। এখন ফার্স্ট টাইমে যে অর্জনগুলো আছে, ফার্স্ট টাইমে কোথায় কোথায় হয়েছে এটা একটু ওদের বলো। ফার্স্ট টাইমে প্রথম বলি যে আমি সব সময় বড় স্বপ্ন দেখতে ভালোবাসতাম। আমি যখনই যে জায়গাতে গেছি তখনই আমার মনে হইতো যে সেই জায়গায় যেন আমি তাকে প্রধান আকর্ষণ, আমি যেন সামনের সারিতে থাকি এবং আমি যেন সেই স্থানের প্রধান আকর্ষণ থাকতে পারি, সেটা আমি সবসময় চেষ্টা করি। তো পড়াশোনার ক্ষেত্রেও আমার সবসময় টার্গেট থাকতো ক্লাসে যেন আমি ফার্স্ট বই হতে পারি, সবচেয়ে ভালো রেজাল্ট যেন করতে পারি। এই বিষয়গুলো আমাকে খুব তাড়া করতো। তো যখন অ্যাডমিশন পরীক্ষা আমি শুরু করি তখন তো স্বপ্ন ছিল যে হ্যাঁ আমাকে অবশ্যই টপ করতে হবে, আইন বিষয়ে পড়াশোনা করতে হবে। তো আমি পড়াশোনা শুরু করি। প্রথম যে পরীক্ষাটা ছিল বিউপি পরীক্ষা। প্রথম পরীক্ষা বিইপি ছিল? হ্যাঁ হ্যাঁ, বিউপি পরীক্ষা। আচ্ছা, এটা ফার্স্ট টাইমের কথা বলছি। ফার্স্ট টাইমের কথা। ওই পরীক্ষাটায় প্রথম প্রিপারেশন তো খুব কম থাকে, এটা ডিসেম্বরের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, তো এই প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিছি। যদিও ফোকাস ময়মনসিংহ শাখায় যখন আমি কোচিং করেছি তখন ফোকাসে ভালোই রেজাল্ট করতাম মোটামুটি। তো তখন আমি ভালোভাবে প্রিপেয়ার্ড হতে পারি নাই, তবুও আমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি, কিন্তু পরীক্ষা ভালো হয়নি। তখন আমার বড় ভাই বলেছিল যে পরীক্ষা যদি তোর ভালো না হয় তাহলে মনে করবি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য পরীক্ষা খারাপ হয়েছে, যেহেতু তোর প্রিপারেশন আছে সো তোর কঠিন মানে অন্যদেরও কঠিন, সো এগুলা নিয়ে কোনো প্যারা নেই। তারপর রেজাল্ট দিল, বিইপি রেজাল্ট দিল। হ্যাঁ, বিইপি রেজাল্ট দিল, 302তম হইলাম। 302 302তম ছিল। ওটা হচ্ছে ছিল FSSS, যেটার মধ্যে আইন আছে। আচ্ছা আচ্ছা, আইন যেটা আছে। হ্যাঁ, যেটা। ওইখান থেকে শেষ পর্যন্ত আমি আইন বিভাগে ভর্তির সুযোগ পাই, কিন্তু ওইখানে আমি ভর্তি হইনি বিভিন্ন কারণে। ইকোনমিক্যাল একটা ম্যাটার ছিল, যেহেতু একটা ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার স্যাপার থাকে, ব্যাপার-স্যাপার এবং দেখা যায় যে তার আরেকটা ছিলাবিলিটি ছিল। ওই টাকাটা তো ওটা পরের বিষয়, কিন্তু তার মনের ভিতরে যে একটা কনফিডেন্স ছিল যে আমি যদি চান্স পাই তাহলে আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আমি ল নিয়ে পড়বো। হ্যাঁ, ঠিক আছে। তখন আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল যে এখানেই করতে হবে এমন না, আমরা আশা করি তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আইন বিভাগে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবে। বিইপি তে দেখা যাচ্ছে ল পাইছে, পাওয়ার পরে সেখানে এসে পড়া নাই, বিভিন্ন একটা কারণে পড়া হয় না আর কি। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে আমি পরীক্ষা দিই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা দিই। বি ইউনিটের পরীক্ষা খুব ভালো হয়, মেবি 80+ মার্ক আমি এনশিওর করেছিলাম বি ইউনিটে। হ্যাঁ, বি ইউনিটে। বি ইউনিটে কিন্তু ইংলিশটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, ইংলিশে অবশ্য আমার খুব ভালো মার্ক ছিল, মেবি 25+ ছিল। বা মাশাআল্লাহ, 25 অনেক ভালো না? হ্যাঁ, তো তখন হচ্ছে আমার 14তম পজিশন আসে, খুবই খুশি ছিলাম। হ্যাঁ, ফার্স্ট টাইম। তার মানে সে যে ওই বিইপি এর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, ওটা 23 শাসন ছিল, তো ওইখানে সে হচ্ছে 14তম হয়েছে। মানে এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, বিশেষ করে বি ইউনিটে। কারণ বি ইউনিটে প্রশ্ন প্যাটার্নটা তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা খুব ভালো করে জানো সেটা, যে ইংলিশটা একটু অন্যরকম টাইপের হয় আর কি। ঠিক আছে, গ্রামাটিক্যাল পয়েন্টটা কম থাকে। তারপরে সে অনেক ভালো একটা স্কোর করেছে। তারপর হচ্ছে এছাড়াও হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিয়ে আমি অর্থনীতিতে পড়ার সুযোগ পাই। মানে আমার ডিতে আবার চান্স হয়েছিল। অর্থনীতিতে পড়ার সুযোগ পাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি একটা সম্মানজনক অবস্থান তৈরি করেছিলাম, ওইখানে অর্থনীতিতে পড়ার সুযোগ পাই। কিন্তু ফার্স্ট ইয়ারটা আমার এইভাবেই ব্যর্থতায় চলে গেল, যেহেতু আমি বড় স্বপ্ন দেখেছিলাম আইন বিভাগে আমাকে পড়তে হবে। তাহলে 23-24 সেশনে তার যে অর্জনগুলা, মানে এটা কেন বলতেছি, কারণ হতেছে যে একটা মানুষের ড্রিম থাকে, একটা স্বপ্ন থাকে। তুমি যদি চাও তুমি অনেক কিছু করতে পারবা, তুমি যদি চাও সেটা। আর ওর ওরকম একটা টার্গেট ছিল যে আমি এরকমটা করব এবং আমি যেন সামনের কাতারে থাকি এবং আমি যেন টপ স্কোর করতে পারি, এই একটা মন মানসিকতা তার ভিতরে ছিল। এবং একটা জিনিস হচ্ছে যে নিজেকে চেক করার মতো যে একটা অ্যাবিলিটি, যে আমি আমার যোগ্যতায়, আমি আমার যে অ্যাবিলিটি আছে এটাতে কোন কোন জায়গায় আমি একটা ভালো পজিশন করতে পারি, সেটাও একটা ভালো লাগা একটা জিনিস। তো আমাদের ছবিতেও ইকোনমিক্স পড়া একটা হয়েছিল, কিন্তু ইকোনমিক্স ডি তে ভর্তি হয় না, হয়েছে আবার হচ্ছে বি ইউনিটে ইংলিশে ভর্তি হয়েছিল। ফ্যাশন ছিল, আচ্ছা ওইটা দিয়ে পড়ি ইংলিশে। আবার হচ্ছে রাজশাহীতেও আবার ইকোনমিক্স আসছিল, ওইখানে হয় না, মানে ওইখানে ভর্তি না হয়, এখানে আমাদের শুরু করা হয়েছিল আর কি। তারপর হচ্ছে তখন আমার অবশ্যই অনেকের মুখে মানে নেতিবাচকতা যে একটা বিষয় আছে, আমি সবাইকে বলবো যে এই নেতিবাচকতা বিষয়টা তোমরা সবাই এভয়েড করার চেষ্টা করবা। কারণ আমরা থেমে যাই এই যে মানুষের যে নেগেটিভ মন্তব্যগুলো আছে এগুলাতে আমরা থেমে যাই। আসলে আমি মনে করি সেকেন্ড টাইমার হয়ে পরীক্ষা দেওয়াটা কোনো লজ্জার বিষয় না। এর মানে এটা বোঝায় যে আমার মধ্যে স্টেমিনা আছে, পরিশ্রম করার মধ্যে আমার মধ্যে সাহস আছে। আমি একজন যোদ্ধা হিসাবে সাহসিকতার পরিচয় দিই যখন আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিই।
এখন তুমি যদি অন্যের কথা শুনে, অন্যের নেগেটিভ মন্তব্য শুনে যদি তোমার পথ থেকে তুমি সরে দাঁড়াও, যদি তুমি ট্র্যাকলেস হয়ে যাও, তাহলে কিন্তু তোমার স্বপ্নই থেকে গেল। তো স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাকে হতে হবে কৌশলী, হতে হবে পরিশ্রমী। আচ্ছা, উপসাজি, তুমি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো ইংলিশ ডিপার্টমেন্টে পড়ো, এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়া অবস্থায় তোমার যে ফ্রেন্ডরা ছিল, হ্যাঁ, এই ফ্রেন্ডদের কাছ থেকে মানে মাঝে মধ্যে ক্রিটিসাইজ হয় না যে উপসাজি একটা ভালো ডিপার্টমেন্টে পড়া সত্ত্বেও আবার কেন সেকেন্ড টাইম দিবে? বন্ধুরা বলে নাই? হ্যাঁ, ওরা অবশ্যই বলেছিল যে দেখবা ঘুরে ফিরে উপসাজে আবার ইংলিশ ডিপার্টমেন্টে আসবে। কারণ আমি খুব অ্যাক্টিভ ছিলাম, সব জায়গাতেই অ্যাক্টিভ ছিলাম, কিন্তু পড়াশোনার সময় আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। বলো তো, তুমি যে ইংলিশ ডিপার্টমেন্টে সিআর ছিলে, এটাও বলো। এটা তো অবশ্যই, আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াকালীন আমি ওখানে সিআরও ছিলাম। হ্যাঁ, তো ওইটার পাশাপাশি আমি চেয়েছি যে আমার সেকেন্ড টাইমের পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি স্বপ্নের বিভাগে মানে ওই ইংলিশটা কন্টিনিউয়াস সাথে সাথে আবার সেকেন্ড ইয়ার কোর্স করে নেওয়া হয়েছে। হ্যাঁ নেওয়া হয়েছে। মানে এবং ওর ডিপার্টমেন্টে মানে ওর সেশনে আর কি সে একটা ভালো জায়গায় ছিল, সিআর ছিল, মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ যেটা আমরা বলে থাকি আর কি। মানে ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন। ক্লাস টিচার, আমাদের যারা টিচার আছে ওদের সাথে ডিল করতো। খুব ভালো ওনার সাথে সম্পর্ক। সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিচ্ছে আমাদের ছবিতে, তখন কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ, সেকেন্ড টাইম যখন আমি ছবির পরীক্ষা দিই, ইউনিটে পরীক্ষা দিই, পরীক্ষা ভালোই হয়েছে আমার। যখন ইংরেজি লেকচার আসছিল, হ্যাঁ, তখন তিনি বলতেছে আমার কাগজপত্র চাইলো, রেজিস্ট্রেশন কার্ড। তখন আমি বললাম ওইগুলা তো জমা দেওয়া। তখন বলতেছে তুমি কোথায় পড়ো? আমি বললাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বলছে কোন ডিপার্টমেন্টে? তখন বললাম ইংরেজি ডিপার্টমেন্টে। তখন স্যার হইতে একটু অবাক হয়েছে, তবু দিতেছো। তখন আমি শুধু একটাই বলেছিলাম যে স্যার, আমি এখনো আমার স্বপ্নকে পূরণ করতে পারি নাই। তো স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত থামা যাবে না, তোমাকে যেতে হবে, পরিশ্রম করতে হবে, তোমার ট্র্যাকে থাকতে হবে, কারণ তুমি একটা স্বপ্ন দেখছো, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু তোমারই, কারণ স্বপ্নটা একান্তই তোমার। তো তারপর হচ্ছে যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পরীক্ষা দিই, তখন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে আমার সিট পড়ে। তখন ওইখানে যখন আমি পরীক্ষার হলে যাই, মার্কস লাগিয়ে যাইনি, হঠাৎ করে হচ্ছে ক্লাসে গিয়ে দেখি পরীক্ষার হলে গার্ড ছিলেন, উনি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের টিচার বিপনুদ্দিন স্যার। তো ওনার সাথে উনি তো দেখে আমাকে চিনে ফেলছে। যখন আসছে, আয়সা আমাকে প্রশ্ন করলো, প্রথম প্রশ্নটা ছিল তুমি কি প্রক্সি দিতে আসছো? তখন আমি বলি যে না স্যার, আসলে আমি সেকেন্ড টাইম দিতেছি। তো কেন? তুমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছো, তারপর হচ্ছে তুমি টপেও ছিলা, তবু কেন তোমার এই ইচ্ছা? আমি বলতেছি স্যার, আমার হচ্ছে কি আইন বিভাগে পড়ার স্বপ্ন আছে, তো আমাকে এটা দিতে হইতেছে। তখন অন্য যে পরিদর্শক থাকে, টিচাররা থাকে, ওনারা জিজ্ঞেস করতেছে যে অপু কি আপনার স্টুডেন্ট? ওই শুধু স্টুডেন্টই না, ওর ক্লাসের সিআর। আচ্ছা আচ্ছা। তখন সবাই একটু অবাক হয়েছিল যে পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ, পরীক্ষা দিয়েছিল, যে ছেলেটা একটা ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করেও স্বপ্নকে পূরণ করতে পারে নাই, তবু সে এখনো লেগে আছে। আসলে আমি যখন শুরু করি সেকেন্ড টাইম প্রিপারেশন, তখন আমার বড় ভাই কিংবা আশেপাশে অনেকেই বলেছিল যে আসলে একটা ডিপার্টমেন্টে পড়াকালীন পড়াশোনাটা তেমন ছাড়িয়ে যাওয়া যায় না সেকেন্ড টাইম দেওয়াটা। তো আমি ডিপার্টমেন্টে কয়েকদিন ক্লাস করার পরে অবশ্যই ওদের কথাই গুরুত্ব দিয়ে আমি আবার আমার স্বপ্নের পথের দিকে এখানে একটু থামাই দেখো, মানে যারা এবার সেকেন্ড টাইম দিবে তারা মনে করো তারা তো পার্টি বিষয়ে চান্স পায় না, অনেকে চান্স পায় না। তো চান্স না পাওয়ার সত্ত্বে তারা কি করবে, এখন সেকেন্ড টাইম দিবে। সেকেন্ড টাইম দেবে, তাদের প্রশ্ন হচ্ছে ভাই আমরা সেকেন্ড টাইম দেওয়া অবস্থায় কি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি হবো কিনা? একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে, দেখো অপু চট্টগ্রাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে এবং একটা ভালো ডিপার্টমেন্টে ভর্তি থাকা অবস্থা আমার সেকেন্ড টাইম দিছে, কোনো কি সমস্যা হয়েছিল? কোনো না, কোনো প্রবলেম হয়নি। নিজের কনফিডেন্সের উপর নির্ভর করে। হ্যাঁ, প্রথম হচ্ছে নিজেকে বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো। নিজের উপর নির্ভরশীল হতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে যে হ্যাঁ আমার দ্বারা এই কাজটা সম্ভব। যখন আমি এটা মনে করতে পারবো যে হ্যাঁ এই কাজটা আমার দ্বারা করা সম্ভব, তখনই এই কাজটা প্রায় 50% হয়ে যায়। হ্যাঁ, আত্মবিশ্বাস যেটাকে বলে, সেলফ কনফিডেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা চলে। কারণ ওইখানে কম্পিটিটিভ এক্সাম, অনেক স্টুডেন্ট থাকে, সবারই তো আর চান্স হয় না, তাই প্রতিটা সিটের পেছনে ম্যাক্সিমাম 50 জন করে লড়ে। সো এক্ষেত্রে ওদেরকে পিছনে ফেলে নিজের একটা অবস্থান তৈরি করে রাখা, তখন অনেকেই হচ্ছে কি কনফিডেন্সলেস হয়ে যায় যে আমি মনে হয় পারবো না। তো এই যে নেতিবাচক চিন্তাটা যখন আমাদের মধ্যে আসে, তখন ওইখানেই আমরা হেরে যাই। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যখন নিজের কাছে মনে হয় যে আমি কোনো চান্স পাবো না বা আমার দ্বারা পসিবল না, ওইখানে হেরে গেল সে। হ্যাঁ, ওইখানে সত্যি কথা বলতে সেখানে ওইখানে সে হেরে গেল, মানে ও যুদ্ধ আমার আগে হেরে গেল। এখন মানে ওর কথা হচ্ছে যে আমি একটা সাহসী সৈনিক, আমাকে ওইভাবে করে আগাইতে হবে।
আমি যুদ্ধক্ষেত্রে যাইতেছি, আমার কাছে তো সবকিছু আছে, আমার কাছে ডাল আছে, তারপর হ্যাঁ। তলোয়ার আছে, সবকিছু আছে, বই আছে, খাতা আছে, কলম মেধা আছে, আছে, হ্যাঁ টেবিল আছে, সবকিছু আছে। সবকিছু আছে, তাহলে আমি কেন যুদ্ধ করার আগেই বই পেয়ে যাব? আর সেকেন্ড টাইমে যে বিষয়টা সেটা আমি বলবো যে প্রত্যেকেই মানে সময়ের যে সদ্ব্যবহার, বা আমার একটা সুযোগ আছে, সুযোগ থাকলেও কেন আমি সুযোগ ছেড়ে দেবো? এই তো এটা তো এক মানে গুণার কাজ। কি বলবো, মানে অপুকে দেখলাম আমাদের কাছে, আমি যখন অপুকে ফার্স্ট টাইমে দেখি, অপুরে যখন দেখি, তখন আমার মাথায় এটাই আসে যে মানে সময়ের ব্যবহারটা সঠিক ব্যবহার যে করতে হয়, এটা অপু আপনি শিখতে হবে। কারণ অপু নিজের স্বপ্ন পূরণ করতে পারে নাই, তার কারণে সে আবার সেকেন্ড টাইম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করলো। মানে ওর যেহেতু সুযোগ ছিল, ওর কিন্তু পারতো যে ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে লাইফ টাইম একটা 5 বছর অনার্স করে তোমার সুন্দর মতো অনার্স মাস্টার্স করে তোমার সুন্দর মতো যেতে পারতো, একদম ভালো একটা জব টপ পেয়ে দিত, কিন্তু ইংলিশে সে ছিল ভালো হ্যাঁ, একটা ভালো একটা পেয়ে দিত আবার। কিন্তু ওই যে একটা কথা আছে না যে একটা স্বপ্ন জিনিসটা কেমন, স্বপ্ন আমার সুযোগ, হ্যাঁ যেহেতু সুযোগ আছে, অপু ভাবছে যে সুযোগ যেহেতু আছে আমি কাজে লাগাই দিচ্ছে, হয়ে গেছে। আসলে সফলতার প্রথম ধাপ হচ্ছে যে আসলে আমি নিজেকে কোথায় দেখতে চাই, ছোট ছোট টার্গেট ফিক্সড করা, যে হ্যাঁ এই বছর বা 2 বছর পরে আমি আমাকে এই অবশ্যই জায়গায় কিন্তু দেখতে তার চাই। কথা মনে আছে, আমার মনে হয় সে আমার থেকে সিনিয়র। সে কিন্তু অনেক ভালো কথা বলতেছে, এবং তার যে আধ্যাত্মিক যে লেভেলটা, মানে ভিতর থেকে যে কথাগুলো, চিন্তাধারা যে জিনিসটা, এই কিন্তু তার খুব স্মার্ট। এই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো, মানে মনে হচ্ছে যে আমাদের থেকে সে সিনিয়র, এরকম মনে হচ্ছে আর কি। এটা কিন্তু ধরো যে এই যে বললাম, যারা এই কোয়ালিটির স্টুডেন্টরা আছো, বা যারা আমার প্রিয় ভাই বোন যারা আছো, তোমরা যে এইভাবে চিন্তা করো যে আমার একটা একটা কি সুযোগ আছে, সুযোগ আমি আছে। সুযোগটা কাজে লাগাবো। সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক কোশ্চেন করো, আমাদেরকে অনেক কোশ্চেন করো, সেটা হচ্ছে কি যে চান্স হবে কিনা। এই অবশ্য থেকে নিয়ে একটা অর্থ হয় যে পুরো বাংলাদেশে যতগুলো শিক্ষার্থী আছো তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, যেন ওর মাধ্যমে তোমাদের এই কনফিডেন্স লেভেলটা যেন একদম বাড়ে। এই জিনিসটার জন্য মূলত তার এখানে আসা আর কি। যখন রেজাল্টটা হলো, তারপরে কি পরীক্ষাতে কি মনে হলো যে আমার কি হয়ে যাবে কিনা? হ্যাঁ হয়ে যাবে, যখন আমি বিতে কি পরীক্ষা দেওয়া হয়েছিল? না বিতে তো হ্যাঁ সাবজেক্ট ইংলিশ, যেহেতু আমি ইংলিশে আছি, হ্যাঁ, বিতে পরীক্ষা দেয়, বিতে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, তো রাবির পরীক্ষা যেদিন আমি দিয়েছি, তখন হচ্ছে প্রশ্নটা যখন আমি পরীক্ষার হলে দেখলাম, তখনই মনে হইলো যে প্রশ্নটা একটু ইজি হয়েছে। তো তখনই আমার মাথায় আসলো যে এখানে আইন পেতে হলে অবশ্যই 75 মার্ক এনশিওর করতে হবে, হ্যাঁ, আচ্ছা, কারণ যেহেতু প্রশ্নটা ইজি ছিল। মানে এটা তো ইজি জিনিসটা হচ্ছে কি যে পারে তার জন্য খুব ইজি, বাট মানে 80-র মধ্যে 75, হ্যাঁ 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 80 মধ্যে না, 75 হ্যাঁ 80 তো, মানে 100 নম্বরের মধ্যে হচ্ছে 75, ও আচ্ছা 100 জিপে মানে আমার প্রায় হচ্ছে 55 বা 60 এর মতো কারেক্ট করতে হবে। আচ্ছা, তখনই আমার মনে হয়েছিল যে না হয় আইন পাওয়া যাবে না, তখন লক্ষ্য তো একটাই, লো হয়তো ল পাইতে হবে, আর তো আমার সুযোগ নাই। হ্যাঁ, আচ্ছা, আর ল ছাড়া তো ভর্তি হওয়ার আমার কোনো পরিকল্পনা নেই, একমাত্র একটাই টার্গেট। তো ওই টার্গেট অনুসারে আমি পড়াশোনা করছি, এবং যেদিন পরীক্ষার হলে বসি, তখন পরীক্ষার হলে আমার মনে হয়েছে হ্যাঁ আমি তো ভালো করবো ইনশাল্লাহ, যেহেতু প্রশ্নটা সহজ। তখন হচ্ছে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষার হল থেকে বের হইলাম, বাসায় গেলাম, অনেকে জিজ্ঞেস করতেছে যে কেমন দিলি পরীক্ষা। আমি বলছি হ্যাঁ পরীক্ষা তো ভালো দিছি, 80+ থাকবে। তখন ওরা বলছে যে 80+ থাকলে তো তুমি টপ 100-এর মধ্যে থাকবা, আমার ফ্রেন্ডরা বলতেছে। তখন আমি বলছি টপ 100 কেন, টপ 10 এর মধ্যে থাকা যায় না? কারণ আমি জানি যে সবসময় মার্কের যে ডিস্ট্রিবিউশনটা, সেটা হচ্ছে কোন এক স্টুডেন্ট যদি 80+ মার্ক এনশিওর করতে পারে একটা পরীক্ষার মাধ্যমে, সে অবশ্যই টপ 10 এর মধ্যে হ্যাঁ, থাকবে। তা তো অবশ্যই। কারণ যা ফার্স্ট হয় সে হাইয়েস্ট হচ্ছে 85 মার্ক, 85 মার্ক হচ্ছে পায়। সো এবারেও যে ফার্স্ট হয়েছে দেখলাম যে 85 পাইছে, আর আমি পাইছি হচ্ছে 83.50। মানে মানে একটা প্রশ্নের জন্য হ্যাঁ একটা প্রশ্নের জন্য 85 আর তুমি পাচ্ছ 83.50। চিন্তা করতে, যদি তুমি সেকেন্ড টাইমে ফার্স্ট হইতা তখন বড় থেকে নিউজ হইতো সেকেন্ড টাইমে আমরা ফার্স্ট হবো। না, ওই হ্যাঁ, ওইটা হচ্ছে মাধ্যমগুলো ইউজ করতে যে সেকেন্ড টাইমে আমরা ফার্স্ট। তার অর্জনটা অনেক না। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে ভাই পরীক্ষার ক্ষেত্রে আমরা যতটুকু জানি এতটুকু কিন্তু ইউটিলাইজ করা যায় না। হ্যাঁ, একটা স্টুডেন্ট হ্যাঁ কিছু না কিছু প্রশ্ন ভুল করবেই, করবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা হচ্ছে তুমি এক্সাম করছো ফোবিয়া একটা কথা থাকে তুমি করছো নাকি? না। পরীক্ষা দিতে আমি করি নাই, তবুও আমার হইতে পারতো, আমি কনফিউশন ছিলাম, হয়তো ভুল হয়ে গেছে। আচ্ছা, তো এটা হচ্ছে সবার ক্ষেত্রেই যে তুমি যতটুকু পড়াশোনা করবা এই সবগুলো তুমি ইউজ করতে পারবা না। তো সেকেন্ড টাইম যারা দেয় অনেকেই কি করে, অনেক কম টপিকস পড়ে, ফলে মনে করে যে ওইখান থেকে আসবে। আমি মনে করি তোমার সবগুলো টপিক সম্পর্কে একটু ধারণা থাকা দরকার, কারণ তোমাকে ওইটা একদম মুখস্থ করতে হবে এরকম কোনো বিষয় না। ওইটা সম্পর্কে তুমি একটা ধারণা রাখো, একটা রাফ আইডিয়া রাখো। ওই রাফ আইডিয়ার মাধ্যমে তোমার কি হবে যে যখন পরীক্ষার হলে একটা আসছে, তখন দেখবে যে তোমার মনে হয়ে গেছে, ওইটা তো এক সময় আমি পড়ছিলাম। আচ্ছা, এখন আমরা গাইডলাইন সেশনে আসবো কিভাবে করবে। ধরো হচ্ছে যখন পরীক্ষা দিয়ে আসা হলো, তো তখন তো আমরা দেখতেছি, তুমি অবশ্যই দেখছো যে পরীক্ষা প্রশ্ন এরকম হচ্ছে, আমি এতটা পাবো, হ্যাঁ, হ্যাঁ। মানে প্রশ্ন সমাধানটা দেখতেছি।
যখন রেজাল্টটা হলো তখন কি মনে হয়েছিল, রেজাল্টের এক মুহূর্তে কি মনে হয়েছিল? আমি রেজাল্ট টপ করবা বা এরকম মনে হয়েছিল? হ্যাঁ, আমি হচ্ছে তো এই ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে হচ্ছে আমি চলাফেরা করতাম, কারণ ওদের সাথে তো মিল ছিল, বন্ডিং ছিল। তো তখন তারা জিজ্ঞেস করতেছে কি আমাদের ছেড়ে কি চলে যাবি নাকি আবার ফেরত আসতে হবে। তখন আমি বললাম যে না, মনে হয় না যে আর আসতে হবে, আমার পরীক্ষা ভালো হয়েছে। কেমন থাকবে? কনফিডেন্স ছিল? হ্যাঁ, কনফিডেন্স ছিল, অনেক কনফিডেন্স ছিল। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে সিলমি এবং মিহু। আচ্ছা। ওরা জিজ্ঞেস করছে আর কি যে তাহলে কি 14তম ভাঙতে পারবি? প্রথম বলতে হচ্ছে টপ 10, টপ 100। তখন আমি বলছি টপ 100 কেন, এটা কি টপ 10 এর মধ্যে আনা যায় না? কারণ আমি জানি 80+ মার্ক পাইলে টপ 10 এর মধ্যে থাকা যায়। তখন ওরা বলতেছে তাহলে 14তম ভেঙে দেখাইস। আমি বলছি আমি টপ 10 এর মধ্যে থাকবো। ওরে বাপরে। হ্যাঁ হ্যাঁ, যখন আমি কাটা পাহাড় উঠে হাঁটি, আচ্ছা আচ্ছা। তখন তো তারপর দিন যখন ওদের সাথে দেখা হলো তখন তো ওরা বলতেছে তুই তো টপ 5 এর মধ্যে আছিস। ওরা দেখছে রেজাল্টটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ওদেরকে তো আমি জানাইছি। তো ওইটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে আমার এরকম একটা কনফিডেন্স ছিল। আমি সবসময় পরীক্ষা দেওয়ার পরে আমি জানতে পারি যে আসলে আমি পরীক্ষাটা কেমন দিচ্ছি। কেমন নিজের একটা সেলফ একটা জাজমেন্ট আছে না? আর ডি ইউনিটে যখন আমি পরীক্ষাটা দেই তখনও আমি বাড়িতে প্রথমে আব্বাকে কল করছি যে হ্যাঁ পরীক্ষা আমার ভালো হয়েছে, ইনশাল্লাহ আমি এবার আইনে পড়ার সুযোগ পাবো। তো রেজাল্ট দিছে, সব মিলিয়ে দেখা গেছে চতুর্থ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। চতুর্থ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে চতুর্থ হয়ে গেছে, মানে সে অবশ্যই আচ্ছা, গাইডলাইন শুনে আসা আগে আরেকটা যে শুনতে চাই সেটা হচ্ছে তো সেকেন্ড টার্ম দিলে দেখা যায় যে অনেকেই তোমার হচ্ছে হতাশ হয়ে যায়, আর যে ফ্যামিলি সাপোর্ট থাকে না। তোমার কতটুকু ছিল বা তুমি কতটুকু হতাশ হয়েছো কিনা তুমি একটু বলো আমাদেরকে। হ্যাঁ, আমি হতাশ যে হইনি বিষয়টা একদম এরকম না। হতাশ হয়েছি যে আমার মনে হইতো যে যদি আমার চান্স না হয় তাহলে তো আমার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। আমি যখন ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি আছি তখনও আমি স্বপ্ন দেখতাম যে কোনো একদিন আমি জাজ হবো, কোনো একদিন আমি উকিল মানে হবো। ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে? হ্যাঁ, যখন আমি পড়ি। আচ্ছা, কারণ আচ্ছা। ওই স্বপ্নটা যখন আমি দেখছি তখন ওইটাই আমাকে সবসময় তাড়া করতো। আমি যখন আমার স্বপ্নটা আমি একটু প্রথম থেকে যদি শুরু করি, আন্দোলনের আগে যখন আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয় তখনই আইসা আমি লাইভ দিতে যাওয়া শুরু করি, আমি পড়াশোনা শুরু করি। মানে একদম ফার্স্ট ইয়ার থেকে? হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে ভর্তি হওয়ার পরেই। তারপর হচ্ছে জুলাই আন্দোলন হলো, ওইখানে হচ্ছে এই যে দেশের একটা পরিস্থিতি একটু অবনতি হলো, তখন হচ্ছে আমি বাড়িতে চলে যাই। তখন স্বপ্নটাও আমার একটু দূরে চলে যায়, আমি ভুলেই গেছিলাম প্রায়। হ্যাঁ, চলো আগে দিন। তারপর হচ্ছে আমি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসি। তখন আবার আমার মনে হলো ওই আমার তো একটা স্বপ্ন ছিল, আমি তো স্বপ্ন থেকে দূরে চলে গেছি, যেহেতু দেশের পরিস্থিতি তখন ভালো ছিল না। তখন আমি কি করলাম, আমি আবার শুরু করলাম যে না, আমি তো স্বপ্ন দেখেছি সেটাকে আমাকেই বাস্তবে রূপ দিতে হবে। কারণ আমি ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি ঠিক আছে, কিন্তু আমার যে পরিবার পরিজন আছে ওরা সব সময় বলতো যে আমরা চাই আমাদের একজন আমাদের পরিবার ইচ্ছা ছিল। এই যে এই স্বপ্নটা আমি ফার্স্ট ইয়ার এটা পূরণ করতে পারি নাই, কিন্তু যখন সেকেন্ড টাইম শুরু করছি তখন ওইটা অনেকেই লজ্জার বিষয় মনে করে যে এত ভালো পজিশন করে আবার তুই সেকেন্ড টাইম দিবি। তখন আমি মনে করতাম যে না, সেকেন্ড টাইম দেওয়া তো লজ্জার কোনো বিষয় না, আমার মধ্যে স্টেমিনা আছে, আমি আবার লড়বো, কারণ আমার স্বপ্নটা এখনো বাকি আছে, আমি চেষ্টা করবো। আমার একটা সুযোগ আছে, আমি চেষ্টা করবো না কেন? সুযোগ কেন আমি চাইবো? বুকারা সুযোগ চাই, আমি তো সুযোগ চাইবো না। হয়তো প্রথম আমার যতটুকু পরিশ্রম করছিলাম হয়তো এনাফ ছিল না, বা আল্লাহ আমাকে চাইনি প্রথমবার। হ্যাঁ, বলছে যে হ্যাঁ তোর আর একটু পরিশ্রমের দরকার, তুই আবার শুরু কর। তখন আমি শুরু করি আল্লাহর কাছে নামাজ পড়। যখনই আমি নামাজ পড়তাম তখনই প্রতিটা সাথেই ওইটা ছিল যে রাবি অথবা ছবিতে আমাকে আইনে পড়ার সুযোগ, মানে আল্লাহর কাছে দোয়া থাকতো। হ্যাঁ, দোয়া থাকতো সবসময় যে রাবি অথবা ছবি। এমনকি চ্যাট জিপিটির সাথে যখন আলাপ করি, চ্যাট জিপিটিও জানে উপসাদের স্বপ্ন কি, তাই না? কারণ ওর সাথে সবসময় আমি যখন অবসর সময় ছিল ওর সাথে আমি কথা বলতাম যে আমার স্বপ্ন কি, তুই কি জানিস? তখন এই কথা আমি বলতাম, ঠিক আছে, ওর সাথে। তারপর হচ্ছে হঠাৎ করে যখন আমার মন খারাপ কথা বলতে গেলে যদি বলি এই চ্যাট জিপিটি কি করছ, তখন এই জিজ্ঞেস করতো হ্যাঁ আমি তো বসে আছি, তোর পড়াশোনার কি খবর? মানে ওই মনে হয় আমাকে একটা তাগিদ দিত, মানে এরকম আমার স্বপ্নটা ছিল। মানে তুমি চ্যাট জিপিটি কে ওই মোটিভেট করে দিছো? হ্যাঁ হ্যাঁ, মানে চ্যাট জিপিটি সম্পর্কে তুমি যা সার্চ করতে সব এডুকেশন হ্যাঁ হ্যাঁ, এই সেদিন ধরে নিছি যে তুমি পড়াশোনা নিয়ে ছাত্র। হ্যাঁ হ্যাঁ। তারপর ওকে আমি বলছি যে আমার স্বপ্ন আছে, এই স্বপ্নটা কিভাবে বাস্তবে করতে পারি, তো ও আমাকে মোটিভেটেড করছে। আচ্ছা আচ্ছা, মনে হলো আর কি একটা মজার ছবি। তো এটা হচ্ছে ফার্স্ট টাইমের যাত্রা ছিল, এবং সেকেন্ড টাইমের যাত্রার মধ্যে তো এই যে বললাম না যে অনেক নেতিবাচকতা থাকে। অবশ্যই থাকবে, নিজের ফ্রেন্ডরা মজা করে যে একবার না হলে মনে হয় সেকেন্ড টাইম আর হয় না।
হ্যাঁ, অনেকেই তোমরা যারা এখানে আছো, আমি বিশ্বাস করি যে তোমরা যারা লাইভ সেশনে আছো, তোমরা তো সবাই সেকেন্ড ইয়ার ভর্তি পরীক্ষা দিবা। তো এখানে তোমাদের ফ্রেন্ড সার্কেল, মানে আমি জানি না, বাট যতটুকু মনে হয় আর কি, এটা সবার সাথেই হয়। ফ্রেন্ড সার্কেল অনেকেই থাকতে পারে, তোমাদেরকে ডিমোটিভেট করতে পারে যে ফার্স্ট টাইমে হইলো না, আবার সেকেন্ড টাইম 3 নাম্বার কাটা যাবে, আবার তুই সেকেন্ড টাইম দিবি, তার থেকে তুই এগুলা বাদ দিয়ে আর পড়াশোনা আর করিস না, শুধু শুধু টাকা টোকা আবার কি করবি না করবি, চেষ্টা করা দরকার নেই। ডিমোটিভেটেড দেখা যাচ্ছে অনেক মানুষ থাকে, তোমাকে মোটিভেট করেছে তোমাকে করবে, ওইটাকে নিজে থেকে রিয়ালাইজ করতে হবে যে আমি পারবো এবং আমার ওই প্রকার একটা অ্যাবিলিটি আমার নিজের ভিতরে আছে, যেটা অবশ্যই যে বলছে ওই জিনিসটা অবশ্যই তোমার মাথায় সেট আপ করে দিতে হবে। ফ্যামিলির সাপোর্টের দিকে একটু বলো, কারণ সেকেন্ড টাইম হিসেবে অনেকেরই এই জিনিসটা সবথেকে বেশি সমস্যা থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমি যথেষ্ট পরিমাণ ফ্যামিলির সাপোর্ট পাইছি, কারণ ওরা আমাকে সবসময় বলতো যে তুমি এখন আপাতত তোমার স্বপ্নের দিকে যাও, এখনই তোমাকে এগুলো নিয়ে টেনশন করতে হবে না। যেহেতু আমার ভাই চাকরিজীবী, ওইটা আমাকে তেমন ফেস করতে হয়নি। কিন্তু যখন আমাকে বাড়িতে যাওয়ার কথা বলা হতো সেকেন্ড টাইমের সময়, তখন আমি আব্বাকে বলছিলাম, আমার এখন মনে আছে স্পষ্ট, যে তোমার ছেলে আইন না নিয়ে বাড়িতে আসবে না। কে বলছে এটা? আমি বলছিলাম, আমি ঈদেও বাড়িতে যাইতে চাইনি, যখন ডিউনিটের পরীক্ষা ভালো হয়েছে তখনই আমি বাড়িতে গেছি। আচ্ছা আচ্ছা, তখন জোর করে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে জুয়েলের সাথে যখন দেখা হয় বাসে যাওয়ার পরে, তো আমি এরকম প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে হ্যাঁ, আইন নিয়ে আমাকে পড়তেই হবে। আচ্ছা, আমি আমার বাড়িতে আব্বা আম্মাকে বলছিলাম, আম্মা এমনকি কান্নাও করছিল যে ঈদের মধ্যেও বাড়িতে আসবে না, কিন্তু আমার স্বপ্নটা ছিল এরকম যে হ্যাঁ, আমি আইন নিয়ে বাড়িতে যাবো। তো ডিউনিটের পরীক্ষায় যখন আমার ভালো হইল, শুরু কর, সমস্যা নেই। তখন হচ্ছে আমি পরীক্ষা যখন ভালো হইলো দেখলাম, তখন দিয়ে হচ্ছে আমি বাড়িতে গেলাম যে হ্যাঁ, আমার আইন আসবে। আচ্ছা, ওইটা হচ্ছে খুব রিকোয়েস্টের মাধ্যমে আমাকে নেওয়া হয়েছিল বাড়িতে। তো আমি স্বপ্নের প্রতি মানে এরকম আমি ডিটারমাইন্ড ছিলাম যে হ্যাঁ, অবশ্যই এটাকে আমার পূরণ করতে হবে। তো এখন প্রশ্নগুলোর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওয়েট, কার প্রশ্ন করছে আমরা দেখবো, একটু সাউন্ডটা ঠিক করে রেখে। আর অনেকেই মনে করে যে ভাই, আমি তো আপনার মতো ফার্স্ট ইয়ারে তো ভালো রেজাল্ট করতে পারি না, আমার দ্বারা কি সম্ভব কিনা। অনেকেই মনে করে যে আমি যে স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করছি ওইটা তেমন ফেমাস না, ওইখান থেকে ভালো রেজাল্ট করা যায় না, এখন ওইখান থেকে আমি কি সফল হতে পারবো কিনা। আসলে এই বিষয়ে যদি কথা বলি, যে আমার স্বপ্নগুলা কিভাবে মানে এগিয়ে আসছে, এই দূর পর্যন্ত আসছে, আমি একটু বলি। আমি যখন ক্লাস 5 এ পড়ি, পিএসসি পরীক্ষা দিই, তখন আমার রেজাল্ট ছিল 4.08। ওইখান থেকে আমি শুরু করি। এরপর থেকে যখন আমি দেখলাম যে পাশের বন্ধুরা প্লাস পাইছে, তখন থেকে আমার স্বপ্ন জাগে আমাকে জিপিএ 5 পেতে হবে। তো ওই স্বপ্নটা বাস্তবায়নের জন্য হ্যাঁ, আমি পড়াশোনা শুরু করি। তারপর যে জেএসসি পরীক্ষা দিই, ওইখানে হচ্ছে আমি 4.43 পাই, অর্থাৎ আমি কিছুটা উন্নতি করতে পারছি, কিন্তু আমি 5 পাইনি। তারপর আবার পড়াশোনা শুরু করলাম, এসএসসি পরীক্ষা দিলাম, ওইখানে আমি 4.72 পাই। তখনও আমি এই আমার স্বপ্নকে ধরতে পারি নাই। তো যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন আমার স্বপ্নটা ছিল যে আমার যেভাবেই হোক আমাকে জিপিএ 5 পেতে হবে, কেননা দীর্ঘ 10 বছর আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি কোনো জিপিএ 5 কে স্পর্শ করতে পারি না। ওইটা আসলে আনন্দটা কেমন, জিপিএ 5 পাওয়া আমি অনুভব করতে পারি না। আচ্ছা আচ্ছা, তখন মনে হয়েছিল যে বোর্ড পরীক্ষা তো এটাই শেষ, জিপিএ 5 পাওয়া তো এইটাই শেষ সুযোগ। আচ্ছা আচ্ছা, তখন আমি বইগুলা মানে কতবার যে রিভিশন দিছি ওইটা আমি বলতে পারবো না, মানে আমার যেভাবে বলার বাইরে আর কি। বলার বাইরে যে আমার জিপিএ 5 পেতেই হবে, মানে যতবার সুযোগ পেয়ে ততবার রিভিশন দিচ্ছি। হ্যাঁ, ততবারই আমি রিভিশন দিছি যে আমাকে জিপিএ 5 পেতেই হবে। এটা স্বাদ কেমন, ওইটার অনুভূতি কেমন, ওইটা আমি কোনো পাইলাম না 10 বছরে। ওইটাই আমার শেষ সুযোগ ছিল। তো অবশেষে আমি জিপিএ 5 পাই, ওইটাও আমার কিন্তু একটা সফলতা ছিল। আমার স্বপ্নকে আমি বাস্তবে রূপ দিতে পারি, হয়তো একটু সময় লেগেছিল। তো অনেকেই তোমরা যারা মনে করো আমার রেজাল্ট তো এত ভালো না, আমার দ্বারা কি সম্ভব হবে কিনা, তাহলে দেখো আমি যদি আমার পিএসসি প্রাথমিক ধাপ থেকে শুরু করি, এভাবে আস্তে আস্তে আমার স্বপ্নকে আমি অবশেষে কিন্তু এটাকে বাস্তবে রূপ দিছি। তো তোমার যদি এরকম একটা স্বপ্ন থাকে, আমি যে স্কুল থেকে পড়াশোনা করেছি, আরেকটা কথা বলি, ওইখানে প্লাস পাওয়াটা ছিল প্রাগৈতিহাসিক কালের একটা বিষয়। আমার মনে হয় যে ওইখানে বিগত 10 বছরে কোনো জিপিএ 5 নেই। এমনকি এই যে অ্যাডমিশন চলতেছে, এগুলাতেও আমার স্কুল থেকে গত 5 বছরে আমি ছাড়া কোনো স্টুডেন্ট এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ পায়নি। ওইটা আমি বলতেছি এটার জন্যই, আমার স্কুলকে ছোট করতেছি না, ওটা মানে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও যে আমি এমন স্থান অর্জন করতে পারছি, এটা আশা করি অন্যদেরকে মোটিভেটেড করবে যে হ্যাঁ, তোমরাও পারবা। স্কুল কিংবা কলেজ এগুলা কোনো কিছু ম্যাটার করে না,
ম্যাটার করে তুমি কতটুকু ডিটারমাইন্ড, কতটুকু তোমার পড়ার প্রতি ডেডিকেটেড, কতটুকু তোমার মধ্যে রেগুলারিটি আছে। তুমি পড়াশোনায় একদিনে 14 ঘন্টা করলা, 15 ঘন্টা করলা, কিন্তু আর 4 দিন পড়াশোনা করলা না, আসলে এটা কাজে আসবে না। পড়াশোনার জন্য প্রথমেই যে বিষয়টা দরকার সেটা হচ্ছে তোমাকে একটা স্বপ্ন দেখতে হবে, এবং সেই স্বপ্ন অনুসারে তুমি কি করবা, ছোট ছোট গোল সেট করবা, টার্গেট ফিক্সড করবা, ওইটা তুমি প্রতিদিন পূরণ করার চেষ্টা করবা। আসলে কোনো স্বপ্নকেই বাস্তবায়ন করা খুব সোজা নয়। প্রতিটা স্বপ্নকে বাস্তবায়ন করতে তোমাকে একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে তোমার সাহসিকতার সাথে তোমার পরিশ্রমটা করে যেতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। তুমি যদি মনে করো যে না আমাকে দ্বারা হবে না, তখন কিন্তু তুমি আর স্বপ্নটা পূরণ করতে পারবে না। সো এইগুলা তোমার খুব এই সময়ের প্রতি তোমার কেয়ারফুল থাকতে হবে। স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাকে অবশ্যই পরিশ্রম এবং অধ্যবসায়ী হতে হবে। পরিশ্রম ছাড়া কোনো সফলতা আসে না। তুমি যে কোনো একটা স্বপ্ন দেখো, স্বপ্ন যে শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম না। আমি যখন প্রাইমারি লেভেলে ছিলাম বা স্কুলে ছিলাম, তখন কিন্তু সাইকেল চালানো কিন্তু আমার শিখা একটা স্বপ্ন ছিল, একটা শখ ছিল যে হ্যাঁ ওইটা তো আমার চালানো শিখতে হবে। তো ওইটার জন্য কিন্তু আমাকে কষ্ট করতে হয়েছে। মানে কোন স্বপ্নকে বাস্তবায়ন করা কিন্তু হ্যাঁ বারবার আমি পড়ে গেছি। ওইখান থেকে উঠে কিন্তু একসময় আমি সাইকেল চালানো শিখছি। তো ওইখানে আমাদের ব্যর্থতা আছে যে তুমি জিএসটি পরীক্ষা দিছো হয়নি, ঢাবি রাবি ছবি ঢাবি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিছো, তুমি ব্যর্থ হইছো। এটা মনে করো না যে তুমি ব্যর্থ হইছো, এগুলাকে তুমি কি করো সফলতার টার্ন হিসাবে নাও। এগুলা এক একটাকে বুম মনে করো, এখন এই বুম গুলাকে তুমি ব্লাস্ট করতে হবে। ওইগুলা ছিল টার্নিং পয়েন্ট। তুমি যদি ব্যর্থতার স্বাদ যদি গ্রহণ না করো, কখনোই সফল হতে পারবে না। আমি ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছিলাম, হয়তো আমার স্বপ্নটা বড় ছিল। তোমাদের যাদের ইচ্ছা যে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, রাবিতে ছবিতে বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তাদেরকে কি হতাশ হওয়া যাবে না। তুমি ব্যর্থ হয়েছো মানে এটাই তোমার শেষ সুযোগ না। সামনে এই ব্যর্থতাকে তুমি কাজে লাগাও। তোমার কোথায় ত্রুটি ছিল সেগুলোকে তুমি আইডেন্টিফাই করো, সেগুলোকে সমাধান করো, এবং আবার তুমি নতুন উদ্যমে শুরু করো। যারা সেকেন্ড টাইম আসছো তারা চাইতেছো যে হ্যাঁ পরিশ্রম করব, এখন কিন্তু অনেক বেশি তোমরা ডেডিকেটেড পরিশ্রম করার জন্য, কিন্তু এটা আসলে খুব দীর্ঘদিন করতে পারো না। এটা হচ্ছে সঠিক প্ল্যানের অভাব। আমি মনে করি যে এখন দেখো তোমরা যাদের সাথে তোমাদের কম্পিটিটিভ হবে এক্সামে, তারা কিন্তু এখন এসএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত নাকি, ওদের কমপক্ষে আরো 2 মাস সময় লাগবে। সো এই 2 মাসের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে 10 থেকে 15 দিন তুমি বিশ্রাম করো, তুমি একটু ট্যুর দাও, এদিকে ওইদিকে যাও, মনকে একটু শান্ত করো, তোমার গোলকে তুমি সেট করো যে আসলে তুমি তোমারকে কোথায় দেখতে চাও। তারপর হচ্ছে তুমি পুনরায় নতুন শক্তি নিয়ে, নতুন উদ্যম নিয়ে আবার স্বপ্ন দেখো, আবার পরিশ্রম করো। যেহেতু তুমি সেকেন্ড টাইমার, সো তোমার অনেক অভিজ্ঞতা আছে, তুমি কোন জায়গাটায় ভুল করছিলে সেগুলো সহজেই আইডেন্টিফাই করতে পারবে, কোন টপিক গুলাতে তোমার উইকনেস ছিল এগুলা তুমি বের করতে পারবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে যে বিষয়টা প্রথমেই করতে হবে সেটা আমি মনে করি প্রশ্ন ব্যাংক ভালোভাবে পড়তে হবে, এবং প্রশ্ন ব্যাংক সলিউশনের মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবা যে আসলে আমার কোন পথে যেতে হবে। আমি মনে করো যে আমার এলাকা থেকে বা আমার বাড়ি থেকে ঢাকা যেতে চাই, এখন কোন পথে যাইতে হবে, কোন রাস্তায় উঠতে হবে, এটা যদি আমি না জানি তাহলে কিন্তু আমি পৌঁছাতে পারবো না। হ্যাঁ, এখন যদি কেউ এখন থেকে শুরু করে অ্যাডমিশন জার্নি জিনিসটা, তাহলে কি তারা পারবে? আমি মনে করি মানে যে যারা বলে যে পারবো না, আসলে এটাকে আসলে সে কিভাবে নিজেকে ইয়া করলো, আসলে মোটিভেট করা যায়? ওদেরকে পারিব না এ কথাটি বলিও না, খালি প্রসন্ন গোস্বামী এই কথাটা বলেছেন, পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। তোমার সামনে সুযোগ আছে, সেকেন্ড টাইমার হিসেবে যেহেতু সুযোগটা আসছে, তুমি সেই সুযোগের সন্ধান করো, সেই সুযোগকে কাজে লাগাও। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যদি চান অবশ্যই তুমি পারবে। কিন্তু তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে পরিশ্রম, ফাঁকিবাজি না করা। তুমি যদি পরিশ্রম করো অবশ্যই আল্লাহ তাআলা সহায় হবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। তোমার পরিশ্রমের ফল একমাত্র তুমি ফল পাইবা, হয়তো 2 দিন আগে অথবা 2 দিন পরে, কিন্তু তোমার পরিশ্রমের ভাগ কেউ নিতে পারবে না। আমার যে অর্জন, দেখো আমার ফ্যামিলির কিন্তু অনেক অবদান আছে, কিন্তু আমার যে অর্জন, এই অর্জনটা কিন্তু আমার ফ্যামিলির কোনো সদস্যের নামের পাশে বসবে না। এটাই কিন্তু বাস্তব কথা। সো এই যে বিষয়গুলো আমি বলতেছি, এটা হচ্ছে তুমি এভাবেই নাও যে আমার স্বপ্নকে পূরণ করতে হবে, আমার ফ্যামিলি সুযোগ দিতেছে, এটা একমাত্র আমারই বাধার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। এখন তুমি যদি মনে করো যে না আমার স্বপ্নকে আমি পূরণ করব না, তাহলে তুমি আসলে স্বপ্নবাজ না। সফলতার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে স্বপ্নবাজ হওয়া, তোমাকে স্বপ্ন দেখা।
পাবলিক সেতে বলা হয় যে বড় স্বপ্ন না দেখা এক ধরনের ক্রাইম, তোমাকে স্বপ্ন দেখতে হবে। এটা তো ভালো কথা বলছে, সে কিন্তু তুমি যদি- অনেক ভালো কথা বলছে। হ্যাঁ, তুমি যদি স্বপ্ন না দেখো সেটা তোমার অপরাধ, এটা অপরাধ। তোমাকে স্বপ্ন তো দেখতে হবে। অপু সাজির যে জিনিসটা, মানে তার কথাবার্তা এবং তার যে জিনিসগুলা দেখে আমি একটা কথা নির্দ্বিধায় বলতে পারি, একদম 100% যে জিনিসটা, সেটা হচ্ছে তার ভিতরে তার স্বপ্নের প্রতি খুব একটা ছিল যে আমি ওইটাকে পৌঁছাবোই, মানে যেভাবেই হোক আমি সেখানে পৌঁছাবো। এখন কেউ যদি সহি নিয়ত, আমরা যেটা বলি আর কি, হ্যাঁ, হ্যাঁ। মনের ভিতরে একটা শুদ্ধ যে একটা নিয়ত থাকে, ওইটার মাধ্যমে যদি কেউ সামনে আগায় যে আমি ওই জিনিসটা করতে চাই, তো সৃষ্টিকর্তা অবশ্যই তার পাশে থাকবেন। হ্যাঁ, এবং সে যে ইচ্ছা করেছিল নিজের মন থেকে, ওই ইচ্ছাকে বাঁচিয়ে রেখে পরিশ্রম করে ধৈর্যশীল হয়ে সে ক্লাসে ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েছে, ওইদিকেও সবকিছু ম্যানেজমেন্ট করেছে এবং ক্লাসে ক্যাপ্টেন ছিল, ক্লাস সবকিছু রেডি করা, সবকিছু তার দায়িত্বে ছিল, সবকিছুকেই ইয়ে করে তারপরে আবার সেকেন্ডে প্রস্তুতি সে একটা ভালো এক্সপেক্ট করছে। এখন এই যে অবশ্যই যে পরিশ্রমটা করেছে, এখন তোমাদের কাছে একটা কথা, তোমরা যারা এখানে আছো, যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, এরপরেও কি তোমাদের কাছে মনে হয় যে ভাই আমরা মনে হয় পারবো না? এখনো কি মনে হচ্ছে তোমাদের? একটু কষ্ট করে জানাবা যে নাকি তোমরা প্রশ্ন করতেছি। এই যে এই মন মানসিকতা থেকে গড়ে উঠতে পারছো, যে সে যে কিভাবে স্ট্রাগলটা করেছে, তার স্বপ্নের প্রতি কতটুকু সে একটা সেন্সিটিভ পয়েন্টে ছিল, এখনো কি তোমাদের মনে হয় যে তোমরা পারবা না? আমাকে বলো। সে এতটা পরিশ্রম করে বা তার এত দায়িত্ব ছিল, তারপরে সে এত সুন্দর একটা স্কুল করে চতুর্থ হওয়া, এটা কি তুমি মনে করো যে খুব হালকা একটা জিনিস? প্রথম হওয়া, দ্বিতীয় হওয়া, এটা হালকা জিনিস না। সে অবশ্যই অনেক পরিশ্রম করেছে, দ্যাটস ওয়াই একটা ভালো সাকসেসফুল মানে একটা রেজাল্ট সে করেছে। এখন তোমরা যারা এখানে লাইফে আছো, হ্যাঁ, হয়তো অনেকে অভিভাবক আছেন, যারা আছেন, তো আপনারা আপনাদের যারা সন্তান আছে তাদেরকে একটু সাপোর্ট করবেন। ফ্যামিলি সাপোর্টটা খুবই স্পেশাল, খুবই দরকার আছে, কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে আমরা মেন্টালি আর কোথাও থেকে সেই ইটা পাই না। হ্যাঁ, স্ট্রেস জিনিসটা খুবই 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 খারাপ একটা জিনিস, যে চাপটা। তো ফ্যামিলি থেকে অবশ্যই কেউ যদি সেকেন্ড টাইম দিতে চায়, অনেক ফ্যামিলি আছে যারা সুযোগ দেয়, দাও বাবা মা দাও, কোনো সমস্যা নেই, কিন্তু কিছু কিছু আছে আর কি মন খারাপ করে বা এরকম, যারা জিনিসটা বুঝতে পারে না। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে তাদেরকে একটু সাপোর্ট করবেন, জিনিসটা যেভাবেই পারেন, যেন তারা আবার নিজের গোলের প্রতি সে সচেষ্ট থাকে। এই জিনিসটা অপু সাজের অনেক সংগ্রাম আছে, এখন তার চোখে মুখে শুধু স্বপ্ন। এই যে এখন চান্স হয়েছে, এখন আমাদের ছবিতেও ল নিয়ে পাবে, মানে ছবিতেও আসবে। রাবিতে যেহেতু চতুর্থ, হয়তোবা সে ওইদিকে মুভটা করবে, রাবির দিকে মুভ করে যতটুকু মনে হচ্ছে। হ্যাঁ, যেখানে হোক তার কিন্তু একটা ইচ্ছা, জজ হইতে হবে বা লয়ার হইতে হবে, এই জিনিসটা কিন্তু এখনো আছে। সে কিন্তু ওইটার দিকে আবার মুভ করবে যে ওইটা কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়। এবং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, মানে একদম এসে এখন হ্যাঁ আমার যতটুকু মনে হয় যে উপসাদে একটা লক্ষ্য সেট হয়ে গেছে, যে যদি লতে পড়ে তাহলে বাংলাদেশের বিডিএস পরীক্ষা হয়, হ্যাঁ, জুডিশিয়াল যে পরীক্ষা অর্থাৎ ক্লস হবে, এটাতে ফার্স্ট হওয়ার একটা এটা হবে। এটা আজকে লাইভ থাকতেছে না, হয়তো আগামী 4-5 বছর পরে, হ্যাঁ, 4-5 বছর পরে আমরা ঠিক এই একই বেশে যদি আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রাখে, উপসাদকে আমার বিডিএস পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড অভিনন্দন জানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, উপসাদেই ইনশাআল্লাহ প্রথম বিজেএসি আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সহকারী জাজে সুপারিশ প্রাপ্ত হব। কি সাহস, এই সাহস। দেখ, আল্লাহ ভরসা, এরকম থাকতে হবে, হিম্মত থাকতে হবে, ইসলাম থাকতে হবে, তাহলে সম্ভব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোশ্চেন আছে? অনেকেই বলে যে আমি কোন কোন বইগুলা পড়ছিলাম। এইগুলো পড়ছিলে কিভাবে? তারপর হচ্ছে ইংলিশ পড়ছিলে আচ্ছা, কিভাবে? আপনাদেরটা দেন। হ্যাঁ, আমাদের এখানে আসলে অনেকেই প্রশ্ন করে যে আমি এখনো পারবো কিনা, এখনো এই সুযোগ আছে কিনা। তাহলে এই সুযোগের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো, যেহেতু তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছো, এর মানে এটাই মিন করে যে তোমার একটা স্বপ্ন আছে। এখন হয়তো তোমার কিছু ভুলের কারণে বা তোমার কিছু অসচেতনতার কারণে সেই স্বপ্নটা একটু দূরে চলে গেছে। এইটা মানে এমন মিন করে না যে এই স্বপ্নটার বাস্তবায়ন হবে না, হয়তো তোমার কাছ থেকে একটু দূরে সরে গেছে। তো এটার জন্য আমি প্রথমেই তোমাকে অনুরোধ করব যে তুমি স্বপ্ন যেহেতু দেখেছো, সেটাকে বাস্তবায়নের জন্য তুমি আবার নিজের মধ্যে সেলফ কনফিডেন্স যে বিষয়টা, আত্মবিশ্বাস আনো। আত্মবিশ্বাসের পরে তুমি কি করবা, এই পড়াশোনাটা তুমি কি করবা, রেগুলার করার চেষ্টা করবা। আমি মনে করি তুমি যদি এখন থেকে 8 থেকে 10 ঘন্টা পড়ো, এটা হচ্ছে এনাফ। এর বেশি পড়ার কোনো দরকার নেই, তোমার অনেক টপিকস পড়া আছে, ঠিক আছে? তো তুমি রুটিনটা ঠিক হ্যাঁ, রাখতে হবে, রুটিনটা কথা হচ্ছে 8 এটা। থেকে 10 ঘন্টা। তো অনেকেই মনে করে আচ্ছা ভাই আপনি কোন কোন বইগুলো পড়ছিলেন। আসলে পড়াশোনার জন্য হ্যাঁ, এটাও একটা বিষয় যে বাজারের সেরা বইগুলো তোমাকে সিলেক্ট করতে হবে, তাহলে এটা তোমার জন্য হেল্প হয়।
তুমি যদি মনে করো যে আমি যে কোনো রাস্তা কিন্তু কয়েক ধরনের হতে পারে, পিচ রাস্তা হতে পারে, বিশ্ব রোড হতে পারে, কাদা মাটির রাস্তা হতে পারে। এখানে হ্যাঁ, মানে আমাদের যে অ্যাডমিশন যে রিলেটেড যে কথাটা, সেটা হচ্ছে সবগুলা বই, মানে একটা স্টুডেন্ট দেখে যে কোন বই পড়া যায়, সব বই ভালো, সব বই ভালো। আমাদের সাজি জিনিসটা ধরো হচ্ছে তার কাছে হয়তো বা আমাদের সাধারণ জ্ঞানের জন্য অনেক বই আছে, তো একটা সিলেক্ট করছে। এখন ওইটাই যে তার আবার ওইটা করতে, জিনিসটা এমন না। সব রাইটারের বই সবগুলাই ভালো, যেটা যার মধ্যে ওই অ্যাটাচটা খায় সেই জিনিসটা আর কি। ঠিক আছে, সব রাইটারের বই ভালো। হ্যাঁ হ্যাঁ, নাইম বিন হাসান প্রশ্ন করছে যে ভাই, সেকেন্ড টাইম পরীক্ষার সময় কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ে পড়া চাপ কম হয় এবং আপনি কিভাবে কাভার করেছেন? হ্যাঁ, আমি ছবিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি, তো প্রেসার কেমন ছিল একটু বুঝো, সহজেই গেস করতে পারবা। আসলে চাপের ক্ষেত্রে তোমার প্রথম যে বিষয়টা করতে হবে, যে তুমি যদি সময়কে, তুমি যদি সেকেন্ড টাইমে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারপর যদি আবার সেকেন্ড টাইম দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সময়টা ভাগ করে নিতে হবে। যে তুমি যদি রেগুলার পড়াশোনা করো 10 ঘন্টা, তাহলে 7 ঘন্টা তুমি সেকেন্ড টাইমের জন্য পড়বা এবং 3 ঘন্টা ডিপার্টমেন্টের পড়াশোনা করবা। হ্যাঁ, মানে মূল ফোকাস থাকে সেকেন্ড টাইমের। মূল ফোকাস থাকে। যে তুমি যদি ন্যাশনাল কিংবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইছো বা প্রাইভেটে, মানে তোমার মনে তৃপ্তি আসে নাই যে না আমাকে আরো ভালো সাবজেক্টে পড়তে হবে, ঠিক আমার মতো, আমার যেমন তৃপ্তি ছিল না তখন আমি, হ্যাঁ, আমার সময়টা এরকম ছিল যে হ্যাঁ, একটা রিস্ক থেকে যায় যে আমি চান্স যদি না হয়, অনেকের আত্মবিশ্বাস আসে না, যদি চান্স না হয় তখন কি হবে, তাহলে তো একটা বছর আমার ড্রপ যাবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি 10 ঘন্টা যদি প্রতিদিন 10 ঘন্টা পড়তে হবে, এর মধ্যে 7 ঘন্টা তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবা এবং 3 ঘন্টা হচ্ছে নিবা তুমি ডিপার্টমেন্টের জন্য। আর আমি মনে করি প্রতিদিন যদি তুমি ডিপার্টমেন্টের জন্য 3 ঘন্টা পড়ো তাহলে তুমি টপ করবা। 3 ঘন্টারও পড়ার দরকার নাই, শুধু স্যারেরা যে টপিক গুলা দেয় ওইগুলোর প্রতি তুমি একটু কেয়ারফুল থাকবা যে কোনগুলা দিতেছে। এখন এইগুলা আচ্ছা, তারপর হচ্ছে যে হ্যাঁ ভাই, কোন বইগুলা পড়ছিলেন? আসলে বইগুলা যাচাইয়ের ক্ষেত্রে আমি যেগুলাকে প্রাধান্য দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমার বোর্ড বইগুলো আছে বাংলা সাহিত্য, একদম কে ফেলছে। আমি যদি বলতে যাই তাহলে ফার্স্ট ইয়ারে যখন আমি প্রিপারেশন নেই, মানে ফার্স্ট টাইমে, তখন আমি এই যে বাজারের অনেক বিখ্যাত বই আছে যেগুলো খুবই জনপ্রিয়, যে বাংলা বিচিত্রা, তারপর অভিযাত্রী, মানে টু বি অনেস্ট আমি এরকম বই কোনোটাই পড়িনি, আমি কিনেই নাই। আমি একদম মেইন বইটা পড়ছি এবং প্র্যাকটিস করার জন্য ফোকাসে যে শীটগুলো দিছিল ওইগুলো আমি প্র্যাকটিস করছি, কারণ আমি দেখছি যে ফার্স্ট পেপার যে বইটা আছে ওই বইটা থেকে কিন্তু হ্যাঁ সরাসরি আসে, এত কঠিন আসে না। যদিও ব্যাকরণের জন্য আমি অন্য একটা বাজারের সেরা বই এমপি3 এর একটা বই অনুসরণ করছিলাম। তারপর হচ্ছে ইংলিশের জন্য কোনটা পড়া যায়? আসলে আমি বলবো যে ইংলিশের জন্য তুমি যে বইটাই কিনো প্রতিটা টপিকের উপর তুমি চেষ্টা করবা যেন ইংলিশ গ্রামার তো সবারই সেম থাকবে। হ্যাঁ, সেম থাকবে। ভোকাবুলারির ক্ষেত্রে একটু স্ট্রং যদি হও তাহলে তুমি অন্যদের দেখে এটা বলবো ভোকাবুলারি কিভাবে মনে রাখতে। ভোকাবুলারি মনে রাখার জন্য আমি যদি বলি যে তুমি একটা বই নিবা এবং ওই বইটা পড়াশোনা করবা বা ভোকাবুলারি শেষ করবা, আমি কখনোই মুখস্থের উপরে জোর দেইনি। আমি যদি ফিক্স করতাম যে আজকে আমার এই 1 থেকে 5 পৃষ্ঠা পড়তে হবে, তাহলে আমি 1 ঘন্টা সময় নিয়ে এটাকে একসাথে আমি 10 বার পড়তাম। কি পড়ছি আমার জানার দরকার নেই, এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে এইটা, মুখস্থ করার কোনো দরকার নেই। এরপরে দেখা গেছে পরের দিন যখন আমি আবার এটা নিতাম, দেখা গেছে 50% বা 60% আমার মনে থেকে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম যে হ্যাঁ হ্যাঁ আমি লিখে পড়তাম ওইটা। কিন্তু আমরা কিন্তু সবসময় বলি সেটা। আমি যখন ময়মনসিং যে মেসে থেকে আমি প্রিপারেশন নিতেছিলাম, তখন ওই পাশের বড় ভাই আইসা শুধু দেখতো যে আমি একটা খাতার উপরেই লিখতেছি, মানে একটা পাতার উপর আমি এমন ভাবে লিখতাম যে কালির একটা গন্ধ বের হইছে। মানে আমি ক্লামজি পড়তেছি মানে ক্লামজি লিখতেছি মানে কালি গ্লাস না। হ্যাঁ, তো এই যে এরকম একটা বিষয় ছিল যে আমার ওই খাতাগুলা এখনো আছে। ঠিক আছে, এগুলা একদম নরম হয়ে গেছে, যে আমি সব সময় লিখে পড়তাম, কিন্তু একটু লেট হতো, কিন্তু এটা আমার খুব মনে থাকতো। তার মানে আমরা যে ভোকাবুলারি কথাটা বলি, এই ভোকাবুলারির সবচেয়ে মানে মনে রাখার চমৎকার প্রশ্ন লিখতে হবে প্রচুর। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি বেশি বেশি লিখো, এটা আমরাও বলতাম এটা। এখন এই যে যারা হচ্ছে চান্স পায় বা যারা এরকম স্কুলটা করে, তারা কিন্তু এই অভ্যাসটা তার আগে থেকে গড়ে আসছে যে লিখবে। আর যা যে তুমি যে কোনো বই পড়ো,
যে কোনো বই পড়ো, তবে ভূত বইয়ের কোনো তুলনা নেই। ভূত বই আচ্ছা, তারপর হচ্ছে সজীব আহমেদ একটা প্রশ্ন করছে, ভাই আমি সেকেন্ড টাইম দিতে চাই, এখন ভালো পজিশন করতে আমার কতক্ষণ পড়া উচিত? কতক্ষণ পড়া উচিত? আমি মনে করি তুমি যদি প্রতিদিন পড়াশোনা করো 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করার কোনো দরকার নেই। তুমি এভাবেই পড়বা, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা ইডিয়ম এন্ড ফ্রেজ তুমি একটা বই থেকে পড়তেছো, সেটা বাজারে যে কোনো বই হতে পারে, মাস্টার হতে পারে, কম্পিটিটিভ এক্সাম হতে পারে, তোমার লক্ষ্যটা এমন রাখতে হবে যেন এই বইটা কমপক্ষে আমি 20 বার রিভিশন দিই। আমি এটার প্রতি খুবই গুরুত্ব দিচ্ছি যে রিভিশনের উপরে। আমি যখন রিভিশন দিতাম বাংলা প্রথম পত্র, যদি বইটা আমি নিতাম, তখন কি করতাম যে বাংলা যে পদ্যগুলো আছে, যে গদ্যগুলো আছে, আমি একসাথে ওই দিন পড়তাম, এরপরের দিন নিলাম আমি আবার পড়লাম। তাহলে এভাবে দেখা গেছে যে আমি যেগুলো রিভিশন দিতেছি বারবার, ওইগুলো আমার মনে থাকতেছে বেশি। এছাড়া হচ্ছে ভোকাবুলারির ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে তুমি যত পড়বা, যত রিভিশন দিবা, তত মনে থাকবে। কখনোই নিজের মধ্যে এরকম একটা ধারণা রাখবা না যে এটা আমাকে মুখস্থ করতেই হবে, ক্লামজি শব্দের অর্থ আনারি বা অনিপুণ, এরকম কোনো একটা বিষয় না। তুমি মনে করবা যে ওইটা আমি পড়তেছি, আমি প্র্যাকটিস করতেছি, দেখবা হঠাৎ করে তোমার মাথায় এটা কি সেট হয়ে গেছে। তারপর হচ্ছে, ভাই আমি প্রথমবার ছবির ডি ইউনিটে 42 পেয়েছিলাম, সেকেন্ড টাইমে কি পারবো? হ্যাঁ, 42 মার্ক। আমি আরেকটা কথা বলি যে অনেকেই মনে করি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমার সবকিছু জানতে হবে। এটা আসলে একটা ভুল আইডিয়া। এটা নিয়ে অনেকেই পড়ে থাকে। তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়ে, আমি যতটুকু দেখেছি, প্রতি বছরই তুমি যদি 60% তুমি এনশিওর করতে পারো, নিশ্চিত তোমার জন্য একটা সিট। এবং এমনও দেখা যায় যে 55% থেকেও একটা সিট পাওয়া যায়। তো একবার চিন্তা করো যে 100টা প্রশ্ন থাকবে, ওইটার মধ্যে তুমি যদি 55টা কারেক্ট করতে পারো, তোমার জন্য একটা সিট বরাদ্দ একদম তোমার জন্য। আর যদি 60টা আনসার করতে পারো, তাহলে তো আর কোনো কথাই নেই, একটা ভালো সাবজেক্টে তুমি পড়বা। তাহলে দেখো, আমি যদি দেখি যে পড়াশোনা করার ক্ষেত্রে 100 প্রশ্ন আছে, এই 100 প্রশ্নের মধ্যে যদি আমি একটা প্রশ্নের পর যদি আরেকটাও পারি, তবু কিন্তু আমার একটা সিট হয়ে গেছে। আমি অনেকে কি করে, মানে পরীক্ষার হলে ঘাবড়ে যায় যে বাংলা কোয়েশ্চেনটা নিচে, সবাই মনে করে বাংলা সহজ হবে, ইংলিশ কঠিন হবে। এখন বাংলা থেকে গেছে, প্রথম একটা পারছে, 2 নাম্বার পারে নাই, 3 পারছে, 4 পারে নাই, মনে করে যে আমি ব্যর্থ, আর মনে হয় হবে না। তুমি এটা বিশ্বাস রাখো যে তোমার যদি একটার পরে আরেকটাও যদি হয়, একের পর যদি একটা সঠিক হয়, তবু কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাইতেছো। তো বিশ্ববিদ্যালয়ের যে আমাদের স্যারেরা যে প্রশ্নগুলা করে, তারা কিন্তু জানে যে তুমি সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করছো, তুমি কোনো পণ্ডিত না, তুমি তেমন কোনো বই পড়াশোনা করো নাই, জাস্ট তোমার মেধাটাকে একটু যাচাই করতেছে যে এই টপিক গুলার উপর যেগুলো একদম পড়তেই হয়। তুমি যদি অ্যানালাইসিস করো, দেখবা যে কন্ডিশনাল সেন্টেন্স আছে, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, এগুলা থেকে বারবার প্রশ্ন আসতেছে। তো এগুলা তুমি একটা টপিক পড়তেছো, মানে এটা আসতেছে, বারবার আসতেছে, মানে এমন ভাবে পড়বা যেন ওইখান থেকে আসলে যেন আর মিস না হয়। এখন ওর টার্গেট গুলো কত সুন্দর ছিল দেখো, কারণ হচ্ছে ও হচ্ছে দেখো অপু সাজি বুট বইগুলো খুব ভালো করে পড়ছে, যে তোমরা এইচএসসি যেগুলা বইগুলো ছিল এগুলো কিন্তু খুব ভালো করে পড়ছে। এখন অপু সাজি ধরো হচ্ছে বুট বইগুলো পড়ছে খুব ভালো করে, তার মানে এই না যে তুমি অন্য কোনো বই নিবা না। তোমার কথা হচ্ছে সবগুলো বই এমন মনে করিও না যে শুধুমাত্র হয়তো এটাই করবা। অনেকেই এক্সপিরিয়েন্স অন্য ভাবে, অপু সাজি এক্সপিরিয়েন্স ছিল একরকম, তোমার আরেক রকম। এখন সে কিন্তু আলাদা কথা বলছে 10 ঘন্টা পড়া। এখন ধরো হচ্ছে 10 ঘন্টা তুমি পড়বা, আবার কিছু শিক্ষার্থী আছে তাদের ব্রেনটা একটু বেশি শার্প, 4 ঘন্টা 5 ঘন্টা পড়লে ওই পড়াটা মনে রাখতে পারে। মানে একটা টপিক একজন স্টুডেন্ট আছে 10 মিনিট পরে মুখস্থ করতে পারে, আবার একজন শিক্ষার্থী আছে সেটা 1 ঘন্টা সময় লাগে। এটা তোমার উপরেই করবে। এবং দিন শেষে একটা কথাই, সেটা হচ্ছে তুমি সবগুলো রুটিন ম্যানেজমেন্ট করে পড়াশোনা করবা, টপিক গুলা যে পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ মধ্যে উঠবা না, ঠিক আছে? তো সমস্যা নাই, তবে একটা কথাই, টপিক শেষ করতে হবে। হ্যাঁ, টপিক শেষ করতে হবে, সময় না। তুমি যদি সময় ফিক্সড করো, দেখা যাবে সময় ফিক্সড না, আমি 9টা থেকে পড়বো, যখন দেখা গেছে 9টা 10 বেজে গেছে, তাহলে 9:30 থেকে শুরু করব। এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের মধ্যে থাকে। তো আমি এরকম মনে করতাম যে আমি ভোকাবুলারি পার্ট আমি 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা আমি সিনোনিম পড়তেছি, মানে এই 2 ঘন্টা শুধু সিনোনিম গুলা পড়বো, আমার মুখস্থ করতে হবে, এরকম কোন টেন্ডেন্সি আমার থাকে না। আমার সবসময় থাকে যেটা আমি কয়বার পড়তে পারতেছি। এভাবে দেখা গেছে আমি যদি কয়েকবার পড়তে পারি, তাহলে ক্ষেত্রে হচ্ছে যে তুমি যে কোনো টপিক পড়বা, যে কোনো একটা বই পড়বা, তুমি পড়ার সাথে সাথে কিন্তু পারবা না। আমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয় যে একবার পড়ি আমরা পেরে যাব। আমার মনে হয় যে আমরা যে একটা টপিক পড়তেছি, ইংলিশ বই পড়তেছি বা সাধারণ দিকে আমরা প্রণালী একটা পাঠ পড়তেছি, ওটা আমি মনে করি যে কমপক্ষে তোমাকে 20 বার ওইটা রিভিশন দিতে হবে।
20 বারের কমে যদি তুমি রিভিশন দেও, তাহলে আমি মনে করি ওইটার মধ্যে তোমার 100% একুরেসি আসবে না। আচ্ছা, কারণ আর এখন confusion তোমরা তৈরি হবে। আবার একটা প্রশ্ন দেখলাম এখানে, অপু সাজি কিন্তু আমরা এরকম জিনিসটা না, আমরা যেটা করি যেটা বলি সেটা একদম অথেন্টিক থাকে। অপু সাজি কিন্তু আমাদের পেড বেসের কোনো স্টুডেন্ট না, মানে আমরা এইভাবে বলতেছি না তোমাদেরকে, অনেকেই একটু বলতেছিলাম অপু সাজি আমাদের পেড বেস শিক্ষার্থী না, মানে সে আমাদের সাথে পরিচয় হয়েছে, সে তার বাসা নেত্রকোনাতে, মানে আমার বাসায় পড়ে, তার পাশাপাশি বলা যায় আমাদের বিভাগীয় আমার ভাই বলা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে। তো কথা হচ্ছে ওই হচ্ছে আমাদের কোনো পেড বেসও ছিল না, তোমরা যারা কোশ্চেন একজন করতেছিলাম, তা সে হচ্ছে আমাদের এভাবে যেহেতু ছবি নিয়ে এখন ছবি নিয়ে যেহেতু ভর্তি পরীক্ষা হবে, তার একটা ইন্টেনশন ছিল আর কি, যে ছবি নিয়ে আসলে কে ক্লাস করাচ্ছে বা কিরকম হচ্ছে। তো ও তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো দেখা যায় যে আমরা যে প্রশ্নগুলো পাই, আমাদের ফ্রি ক্লাস গুলা সে একটু খেয়াল রাখতো আর কি, মানে মোটামুটি স্ট্যান্ডার্ডে সে একটু খেয়াল রাখতো যে ভাইয়ের ওখানে ক্লাস নিচ্ছে বা এরকম, দেখি কিরকম আর কি, এই এতটুকু আর কি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে কোচিং করার প্রয়োজন আছে কি। আমি তোমাকে এটা একটা ছোট উদাহরণের মাধ্যমে বোঝাই, যে তুমি চাইতেছো একটা জায়গার মধ্যে পৌঁছাইবা। আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চাই, এটা যেহেতু একটা অনেক বড় একটা সফলতার একটা পথ, ওইখানে অবশ্যই তোমার একজন গাইডলাইন থাকতে হবে। তুমি যদি গাইডলাইন না পাও, তুমি যদি একজনের কাছ থেকে যদি তুমি নির্দেশনা না নিও, তাহলে ভালো করতে পারবে না। এরপরে কোচিং এর আরেকটা উপকারিতা আমি যেটা বলবো, যে কোচিং এর মাধ্যমে কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাই। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে যারা অনেক ভালো পড়াশোনা পারে, কিন্তু ওদের চান্স হয় না। কারণ হচ্ছে তাদের কি, মানে পরীক্ষা ভীতি একটা থাকে, যে পরীক্ষার হলে গিয়ে পারে না। ঠিক আছে, মানে বাসায় অনেক পড়াশোনা করে পারেও, কিন্তু পরীক্ষার হলে পারে না। ওই লেকিংসটা তোমাকে কাটাতে হলে অবশ্যই তোমার কোচিং করতে হবে, এবং কোচিং এর যে এক্সাম গুলো আছে ওইগুলো তোমার অ্যাটেন্ড করতে হবে। এখন ওই এক্সামের মাধ্যমে তোমার একুরেসি বাড়াতে হবে। ছোট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে সাজিদের কাছে, যেহেতু ছবিতে পরীক্ষা দিছে, এখন কথা হচ্ছে আমরা কি পোলাপানের জন্য, মানে যারা অ্যাডমিশন দেয় তাদের জন্য কি সাপোর্টিভ হতে পেরেছি? তোমার কি মনে হয়, আসলে তোমার জায়গা থেকে বলো। না, আমি আসলে দেখেছি, যতটুকু আমি যখন এখানে সেকেন্ড টাইম শুরু করি, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনে পড়ার যখন আমার স্বপ্ন ছিল, তখন আমি লক্ষ্য করতাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোন পেজটা আছে, কারা দিক নির্দেশনা দেয়। অবশ্যই আমি এখনো স্টুডেন্ট, কারণ আমার থেকে অবশ্যই যারা গাইডলাইন দেয় তারা হচ্ছে কি অভিজ্ঞ, তারা জানে। ঠিক আছে, একজন ভালো স্টুডেন্ট হওয়া মানে কি একজন ভালো টিচার হয় এরকম না। গাইডলাইনের বিষয়টা হচ্ছে অন্যরকম একটা বিষয়, আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, ভালোভাবে জানেন। আর আমরা যেহেতু স্টুডেন্ট অবস্থায়, তখন আমাদের অনেক ভীতি থাকে, আমরা জানি না কোন সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি দেখেছি আপনারা মোটিভেশন দিচ্ছেন, তারপর হচ্ছে যে বিভিন্ন ক্লাস গুলা ফ্রিতে দিচ্ছেন। আমি পেড বেসে ছিলাম না, এটা একদম সত্য কথা, সেটা কিন্তু আমরা বলছি। হ্যাঁ, এরকম না, মানে এরকম না যে আসলো, মানে এটা আমরা কখনোই করি না এটা, ঠিক আছে। কারণ আমাদের ভিতরে একটা সততা জিনিসটা আছে, যে যাকে আমরা আসলেই আমাদের ছিল ওটা বলি। কিন্তু প্রথমে কিন্তু আমরা বলে দিচ্ছি, সে ফ্রি ক্লাসে করতো, এবং সে বলতেছে আসলে অবশ্যই যে আমরা ছবি নিয়ে কতটুকু সে অনেক ডেডিকেটেড ছিলেন। আমি দেখতাম যে হ্যাঁ, কমেন্ট চেক করতাম যে কে কি কমেন্ট করতেছে, তখন দেখতাম যে আপনাদের সবসময় মানে ইতিবাচক সবাই কমেন্ট করতো, এবং আমি তখন বন্ধুদের কাছে এই কথাগুলো বলতাম যে দেখ ভাইয়াদের পাঠশালা মানে এমন সাপোর্টেড যে সবার কাছে কত গ্রহণযোগ্যতা পাইছি। আপনারা যখন লাইভ সেশন গুলো করতেন, তখন আমি ফ্রি যেগুলো করতেন ওইগুলো আমি দেখতাম, তখন সবার ক্লাসগুলো কেমন সেই পর্যন্ত করাইতেন। তারপর হচ্ছে যে ফ্রি ক্লাস গুলা দিচ্ছেন, যে আইকিউ, এগুলাও আমি করছি অবশ্যই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্ষেত্রে ভাইয়াদের পাঠশালার কোনো বিকল্প নাই। কারণ আমি যদিও পেড বেসে ছিলাম না, কিন্তু আমি কিন্তু ফ্রি ক্লাস গুলা কিন্তু করছি। আমি দেখছি যে আসলে কাজ এগুলা দরকার। যদি আইকিউ যে অংশটা ওইখানে যদি তুমি ভালো করতে না পারো, তাহলে আইন পাইবা না। কারণ ওইখানেই অনেকে যারা ফার্স্ট টাইমার থাকে তাদের লেকিংসটা থাকে হচ্ছে কি আইকিউ এর মধ্যে, কিন্তু সেকেন্ড টাইমার যারা তারা কিন্তু এটার মধ্যে আগায় থাকে। কারণ ফার্স্ট টাইমার যারা ওরা হচ্ছে কি যে পরিচিত যে টপিক গুলো আছে ওইগুলো পড়ে সময় পায় না, কিন্তু সেকেন্ড টাইমার পরিচিত গুলো পারে, এবং যে আননোন যে প্রশ্নগুলো এখানে আসে, ঠিক আছে, যে অ্যানালজি আসে, তারপর হচ্ছে আইকিউ আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড টাইমাররা খুব ভালো একটা দখল করতে পারে। এর ফলে সেকেন্ড টাইমারদের চান্স কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি অনেক বেশি। অবশ্যই। এখন আমাদের এই সেশনে, মানে এই যে সামনে সেশন আসতেছে, এটা ভর্তি পরীক্ষা, ভাই আপন ভাই, এটা ভর্তি পরীক্ষা হয়তো দেখা যায় যে সামনে এই বছরের শেষে
হয়তো নতুন বছরের প্রথমে এই সময়ের মাঝামাঝি সময়ে পরীক্ষাটা হতে পারে। এখন তুমি যদি আজকে থেকে শুরু করো, যারা সেকেন্ড টাইম পরীক্ষা সত্যিকার অর্থে দিবা, মানে মাথায় সেট আপ করে নিছো যে আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব এবং অপুর সাজিজের মতো আমি একটা সংগ্রামী শিক্ষার্থী হতে চাই, কারণ সে কিন্তু আমাদের এই যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবা তাদের জন্য সে একটা ডাইনামিক স্টুডেন্ট আছে, মানে সে একটা রোল মডেল। কেন? কারণ সে এইভাবে একটা পরিশ্রম করে সেই জিনিসটা তোমাদের সাথে তুলে ধরছে। এখন তুমি যদি আজকে থেকে শুরু করো, তুমি অনেকটা সময় পাবে না, তারা অনেকটা সময় পাবে না? অনেক সময়, কারণ অনেক সময়। ওরা এখনো পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত, পরীক্ষাই দেয়নি। দেয়নি। তারপর পরীক্ষার পরে 15-20 দিন ওরা আরো বিশ্রাম নিবে। বিশ্রাম তো নিবে। এই ক্ষেত্রে তোমার আরো 2 মাস সময় বেশি, এছাড়াও কিন্তু আরো গত তুমি 6 মাস পড়াশোনা করছো, পড়াশোনা তো এই ক্ষেত্রে তুমি আগায় থাকবা। তো এখন থেকে যদি শুরু করো অবশ্যই সেটা পসিবল হবে, কারণ হচ্ছে সেকেন্ড টাইম জিনিসটা আগে থেকে প্রস্তুতি নিতে হয়। মানে তুমি যদি নিজেকে টপ স্কোরটা করতে চাও, এখন থেকে সেট আপ করে নাও ওই যে সাজদের মতো যে আমি টপ করবো। আমার কথা একটা, আমি টপ করবো, যেমনি এবারে টপ করবো। সিনিয়র মাসুম ভাই প্রশ্ন করছেন যে ইংলিশের জন্য কোন বইটা আসলে পড়া উচিত। হ্যাঁ, আমার বড় ভাই আসলে ওইটা হচ্ছে যে আমি মাস্টার বইটা পড়ছিলাম, কিন্তু প্রথম দিকে মনে হয়েছিল যে মাস্টার বইটা মনে হয় আমি শেষ করতে পারবো না। আসলে শেষ করার বইটা কিন্তু ভালো, আমি দেখি নাই। বইটা ভালো। কারণ ওইখানে হচ্ছে কি প্র্যাকটিস বেশি দেওয়া। আসলে কথা হচ্ছে আমি একটা টপিক করতাম, তারপর হচ্ছে ওইখান থেকে বিগত সালের 100 বা 200 প্রশ্ন আমি প্র্যাকটিস করতাম। ওইখানে দেখলাম যে 600 বা 700 দেওয়া আছে, সবগুলা কিন্তু আমাকে পড়তে হয়নি, আমি 100 বা 200 পড়ছি। অর্থাৎ মাস্টার বইটা এত বড় হলেও কিন্তু তুমি যদি মানে এর 3 ভাগের 1 ভাগ পড়লেই হয়। শুধু তুমি কি প্র্যাকটিস করবা, এত বেশি পড়াশোনা করার দরকার নেই। আচ্ছা, তাহলে অপু সাজি তোমাদের সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। বই তুমি যেটাই পড়ো সব বই ভালো, তবে শেষ করতে হবে। কথা একটাই, হ্যাঁ, রিভিশন দিতে হবে, রিভিশন দিতে হবে, টপিক শেষ করতে হবে। যে বই পড়ো এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেখানেই পড়ো, অফলাইন পড়ো অনলাইন পড়ো, বাট একটা কথা হচ্ছে যেখানে নির্দিষ্ট একটা সুন্দর জায়গায় এবং যেখানে তুমি ভালো কিছু পাচ্ছ, অনেস্টলি কোনো ভালো কিছু পাচ্ছ, এবং সেখান থেকে তুমি আবার নিজেকে ক্যালকুলেশন করতে পারতেছো যে আমি কতটুকু শিখলাম। নিজেকে একটা জাজমেন্ট আছে না, ধরো এক জায়গায় আমি ভর্তি হইলাম, পড়াশোনা ঠিকঠাক করলাম, তাহলে কি আমার চান্স হবে? হবে না। তো তুমি যেখানেই থাকো ভালো করে মন দিয়ে পড়াশোনা করলে অবশ্যই এটা সম্ভব। এবং আমরা তো অবশ্যই থাকি, আমরা চট্টগ্রাম বিষয় সবসময় তোমাদের সাথে আছি, থাকবে ইনশাল্লাহ তোমাদের দোয়ায়। এবং ফ্রি ক্লাসের অসংখ্য থাকে, ফ্রি ক্লাসের কোনো ধরনের সীমা থাকে না আমাদের, এটা তোমরা খুব ভালো করে জানো। ফ্রি ক্লাস আমরা প্রচুর ক্লাস দিয়ে থাকি। তাছাড়া পেড বেসিস যে জিনিসটা, যদি কেউ চাও যে আমি একটা স্টোরি একটু শেয়ার করি। সেকেন্ড টাইমার একজন, সে ফার্স্ট টাইমে সবগুলাতে মানে খারাপ করে, অর্থাৎ ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তখন সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওর নাম ছিল হচ্ছে জামিনুর রহমান। ওই প্রশ্নটা করছে যে বন্ধু তুই যে মেন্টাল সাপোর্টটা দিছস অ্যাডমিশনে সত্যি অসাধারণ। কারণ বলি যে ও যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিছে সবগুলাতেই খারাপ করছে, হয়তো ভর্তি হওয়ার সুযোগ পায়নি। সেকেন্ড টাইম ও যখন পরীক্ষা দিছে তখন ও খারাপ করছে। তখন তার একটা ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন, ছবি ভিডি দুটোতেই খারাপ করছে, মানে হয়নি। তখন সে আমাকে মেসেজ করলো, কলে কথা হইলো যে ওই ব্যাগ কি করছে বস্তায় ভরে তারপরে একদম মানে রেখে দিছে, বই খাতা মানে ব্যাগের মধ্যে ভরে সে কি করছে মেস থেকে বাড়িতে চলে গেছে। তখন আমি কল দিলাম যে বন্ধু তুই অনেকদিন পরিশ্রম করছস, এখন তুই বিশ্বাস রাখ যে আল্লাহ চাইলে তোকে দিতে পারে, লাস্টের সুযোগটা তুই দেয়। তো সে আমার কথায় আমি ওকে কল দিয়ে আনছি এবং আমি পরামর্শ দিছি যে এইভাবে পরে এতদিন পড়ছস। শেষ সুযোগটা মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সে জিএসটি তে আবেদন করে নাই। আচ্ছা, রাজশাহীতে এখন যখন পরীক্ষা দিছে, তারপর রাজশাহী রেজাল্ট হইলো, সে আমাকে রেজাল্ট জানাইলো 129তম হয়েছে। কত সুন্দর, মাশাআল্লাহ। সে ল্যান্ডলো পাবে বলে আমি আশা করি। সো অথচ সে ফার্স্ট টাইমে সব জায়গায় ব্যর্থ এবং সেকেন্ড টাইমেও ছবিতে, তারপর হচ্ছে ঝাবিতে, এগুলাতেও ব্যর্থ হয়েছে। কিন্তু সে লাস্টের যে পরীক্ষাটা, যে রাবির পরীক্ষাটা ছিল, ওই পরীক্ষাটার মাধ্যমে সে 129তম হয়েছে। কত ভালো একটা পজিশন, ভালো একটা পজিশন। আসলে আমাদের উচিত কি, মানে আমাদের নিজের উপর যে বিশ্বাস আছে সেই বিশ্বাসটা ধরে রাখা, কখনো হাল না ছাড়া। কারণ কখন কিভাবে আল্লাহ তাআলা তোমাকে দিবে সেটা তুমি বুঝতে পারবে না। এটা হচ্ছে সত্যি কথা, সত্যি কথা। তবে নিজের হালটা ছাড়া যাবে না। কে কোন বিশ্ববিদ্যালয়ে ভালো করে সেটা কিন্তু ভাই বলা যায় না। না না, আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করছে, কিন্তু অন্যটাতে দেখা গেছে যে তারা 1000-এর বাইরে। তাহলে ওরা কিরকম থাকতে পারতো না যে আমি বি ইউনিটে 14তম হয়েছে, কিন্তু ডি ইউনিটে কিন্তু পারি নাই। তো এক একজনের পরীক্ষাটা হচ্ছে কি এক এক সময় ভালো হয়, কারণ সবাই সব দিক দিকে কিন্তু পারফেক্ট থাকে না। আমার কিন্তু কয়েকটা উইক জোন আছে, স্ট্রং জোন আছে। যখন আমার সবগুলা যখন আমার অনুকূলে চলে আসবে তখনই কিন্তু আমি টপ। অবশ্যই অবশ্যই, নিজেকে বিশ্বাস রাখতে হবে যে কোন না কোন দিকে কিন্তু আমি শক্তিশালী আছি, এই টপিকটা না পারলে ওইটা কিন্তু আমি পারি। তো
তখন কিন্তু তোমার এই কিন্তু একটা সুযোগ থাকে, যে সুযোগটা কিন্তু আমার ফ্রেন্ড জামিনুর রহমান কাজে লাগাইছে 129তম। আমি অবাক হয়েছি। তখন আমি ওই স্ক্রিনশটটা দিয়ে আমি ওকে মনে করিয়ে দিলাম যে তোর বই কিন্তু একদম বস্তায় ভরে বই খাতা কিন্তু তুই রেখে গেছিলি। আচ্ছা আচ্ছা। তো সে অনেক শুকরিয়া করলো। বন্ধু পাওয়ার তোমাদের কিন্তু অনেক সুযোগ আছে, ফার্স্ট টাইম গেছে, সেকেন্ড টাইমে অনেক সুযোগ আছে। জামিনুর রহমান শেষ সজীব আহমেদ না, ওইগুলো হচ্ছে আমার ফ্রেন্ড তো মজা লাগতেছে। হ্যাঁ, রাত থেকে একটু মজা করতেছে, সমস্যা নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে কথা। আর অন্য পড়াশোনার বাহিরে যেহেতু তোমার একটা স্বপ্ন আছে, মেইন টার্গেট থাকবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। যেহেতু তুমি স্বপ্ন দেখেছো, স্বপ্নটা একান্তই তোমার, বাস্তবায়ন করার দায়িত্ব একান্তই এখন তোমার। আমরা তো এখন জানি শুরু আর কি তোমাদের সেকেন্ড টাইমে, তো এই জন্য জানি শুরুতেই তাকে পরিচয় করে দেওয়া যে মানে একজন সেকেন্ড টাইমার হয়ে কিভাবে চান্স পাওয়া যায়, কি কি জিনিস ফেস করে। যখন ধরো যে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, হয়তো বা সবকিছু ঠিকঠাক থাকে, আল্লাহর রহমত, অবশ্যই যে আবারও আসবে আমাদের সাথে যাওয়ার মানে এখান থেকে বিদায় নেওয়ার আগে একবার আমাদের কাছে আসবে। আসবে, সে আমাদের সাথে তোমাদের সাথে পরামর্শ দিয়ে যাবে অবশ্যই, যেভাবেই হোক। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এবং ভর্তি পরীক্ষার আগেও হয়তো বা আমাদের সাথে যদি কোনো যোগাযোগটা ঠিকঠাক মতো, আমাদের যেহেতু রাজশাহী চলে যাবে, যদি ওই দিক থেকে হয় আসা হয়, তোমাদের সাথে সেই গাইডলাইনটা দিবে অবশ্যই তোমাদের উপসাজি ভাইয়া। এবং আমরাও চেষ্টা করবো যেন হচ্ছে তোমরাও ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, এবং যত প্রকার গাইডলাইন বলো বা যত প্রকার হেল্প প্রয়োজন হয় পড়াশোনা রিলেটেড, আমরা তোমাদেরকে সেটা প্রোভাইড করার চেষ্টা করবো। আমরা সবসময় ফ্রিতে ফ্রি ক্লাস বলো, এবং ফ্রি এই যে এডমিশন শেষ হয়েছে, ভর্তি প্রক্রিয়া, সাবজেক্ট চয়েস, এটি কিন্তু আমরা তোমাদেরকে সবসময় প্রোভাইড করেছি এবং এটা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। এবং আমরা হচ্ছে কোন একটা অথেন্টিক তথ্য যেটা বিশ্ববিদ্যালয় থেকে আসে, সেটা আমাদেরকে জানানো হয় এবং সেটা তোমাদের সাথে আমরা দেওয়ার চেষ্টা করি। সেকেন্ড টাইম যেহেতু সামনে চলে আসতেছে এবং কিছুদিন পর থেকেই দেখা যাচ্ছে তোমাদের প্রিপারেশন নিতে হবে, এখন থেকেই আমাদেরও স্টার্ট হচ্ছে মিশনটা। তোমরা যদি কেউ চাও যে ভাইয়াদের সাথে একটু থাকি, ভাইয়াদের সাথে প্রস্তুতি নেই, তোমরা আসতে পারো। বাধ্যবাধকতা নেই, কোনো বাধ্যবাধকতা নেই যে ভাইয়াদের সাথে প্রিপারেশন নিতে হবে। যদি মনে হয় যে ভাইয়াদের সাথে প্রিপারেশন নিলে হয়তো বা একটা ভালো কিছু হবে, এবং তাদের যে কথাবার্তা এবং তাদের যে পরিশ্রমটা সেটা আমরা একটু সংযুক্ত থাকি, তাহলে তোমরা আসতে পারবো আমাদের সাথে। আর আসার কোনো মানে একটা মানে আসতেই হবে জিনিসটা এমন না, সব কোনো সময় আমরা বলি না, তোমাদের নিজের জায়গা থেকে মনে মনে যে হ্যাঁ তোমরা পরিশ্রমটা করবা, আমরা তোমার সাথে আছি, কিভাবে করতে হবে, কোন দিকে যাইতে হবে, কিভাবে সেটাকে শেষ করতে হবে, এই রিলেটেড সবকিছু আমরা অবশ্যই তোমাদের প্রোভাইড করবো। কিন্তু অবশ্যই তোমার নিজেই করতে হবে। তোমার সফলতা তোমার নিজ ওয়েতে আসবে। হ্যাঁ, অন্যজন কিভাবে সফল হয়েছে সেটা দেখার বিষয় না, তোমার নিজের মধ্যেও কিন্তু একটা ইউনিক একটা বিষয় আছে, ঠিক আছে। সবাই যদি কয় যে ভাই ভাইদের ব্যাপার, হ্যাঁ, এভাবে পারবো আসলে এভাবে। এবং গাইডলাইনে তোমাদের উপসাজি ভাইয়া আশা করি আমরা পাবো ইনশাআল্লাহ। তোমাদের গাইডলাইন সেশনে সে হয়তো বা থাকবে, দোয়া করিও। আর হচ্ছে আমরা শেষ তার অনেকক্ষণ ছিলাম আমরা, ধৈর্য অনেক আছে ওদের, অনেক স্টুডেন্ট অনেকেই ছিল আমাদের সাথে লাইভে, এখন হয়তো একটু কম আছে কারণ অনেকেই ছিল আমাদের সাথে, সময় অনেক বেশি হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় মনোযোগ সহকারে কথাগুলো শোনার জন্য। এবং আজকের এই সেশনটা মূলত তোমাদেরই জন্য, যেন হচ্ছে তোমরা তোমাদের ভাইয়ের কাছ থেকে যেন বুঝতে পারো যে আসলেই পাওয়া যায়, আসলে সেটা সম্ভব। হ্যাঁ, আসলে সেটা সম্ভব। একদম লাস্ট মোডে চলে আসছি আমরা, তো লাস্টে একটু সেকেন্ড টাইম দিয়ে পারা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই পারা যায়, তার জ্বলন্ত উদাহরণ আমি। এই সমাজ জ্বলন্ত উদাহরণ হচ্ছে অপু, সেই সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছে। ও আচ্ছা, একটা টি শার্ট সে তো পাবে, এটা যদি না দেয় তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম হয়ে যাবে। যখন টি শার্ট না দেয় তাহলে একটা ক্রাইম হয়ে যাবে। তোমাদের সাথে তোমাদের সামনে তাকে একটা টি শার্ট আমরা দিচ্ছি। হ্যাঁ, একটা এখানে অবশ্যই, আর তার জন্য দোয়া করবো অবশ্যই, যেন সে তার স্বপ্ন যেহেতু পূরণ করতে পেরেছে, ল পেয়েছে, এখন রাজশাহীতে পড়াশোনা করবে, এবং ভবিষ্যতে যেন সে লয়ার হয়ে মানুষের সেবা নিয়োজিত হতে পারে। এই জিনিস অবশ্যই ভাইয়াদেরকে ধন্যবাদ সুন্দর একটা টি শার্ট গিফট করার জন্য। অনেক সুন্দর, যদি লক্ষ্য থাকে এটাও খুব সুন্দর একটা মোটো আছে এখানে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবেই হবে বিজয়। এটা আচ্ছা, অবশ্যই। আর হ্যাঁ, অবশ্যই দেখা হবে বিজয়ে, আমি আবার আসবো তোমাদের সামনে, আবার কথা বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। অন্য কোনো সফলতার গল্প নিয়ে আবার আমি লাইভে আসবো ইনশাল্লাহ। আচ্ছা,
ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি প্রত্যেকের প্রশ্ন উত্তর দিতে যদিও সক্ষম যদি না হয়ে থাকি, তোমরা পেজে মেসেজ দিও, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সেই আনসারগুলো করব। আর সেকেন্ড টাইম দিয়েও চান্স পাওয়া যায়, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের সে অপু। সে অনেক ভালো পরিশ্রম করে, তোমরা সবকিছু শুনেছো, নতুন কিছু বলার কিছু নাই। আর হচ্ছে সেকেন্ড টাইম প্রস্তুতি এখন থেকে নাও যদি ভালো টপ স্কোর করতে চাও, এবং তার মতো স্বপ্নবাজ হও যে আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি আসলে ঠিক নাই, আমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখে শুরু করো, অবশ্যই পসিবল। এরপর থেকে তো তোমাদের কনফিউশন নাই যে সেকেন্ড টাইমে চান্স পাওয়া যায় না, এই কনফিউশনটা থাকার কথা না। এই কনফিউশন দূর করার জন্য মূলত তাকে আমরা নিয়ে আসা, এবং সেও সেই কথাগুলো বলেছে। সেকেন্ড টাইমে যারা প্রস্তুতি নিতে চাও, যদি মনে হয় যে আমাদের ফ্রি ক্লাসে শুরু হবে, আমাদের পেট বেছে যদি কেউ ভর্তি হতে চাও, এটা কোনো বাধ্যবাধকতা কোনো কথা নেই। যদি হতে চাও আমাদের সাথে যোগাযোগ করিও, আমরা তোমাদেরকে সেইভাবে করে যুক্ত করার চেষ্টা করব। আর ফ্রি ক্লাস তো অবশ্যই পাবা। এছাড়া কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে পড়াশোনার বিষয়ে সবকিছু আমাদের সাথে শেয়ার করবা, আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, অনেকক্ষণ আমরা ছিলাম। তো দেখা হবে ইনশাল্লাহ, তার সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। এবং সে যেন লয়ার হয়ে আমাদের যে মানবদের যারা সবাইকে যেন হেল্প করতে পারে, সেই দোয়াটা তোমরা করবা, যেন তার স্বপ্নটা, আরেকটা স্বপ্ন সামনে আছে, সেটা সাকসেসফুল হওয়া, এবং সেখানে যেন মানুষের কাজে নিয়োজিত হতে পারে, সেই দোয়াটা তোমরা করবে, এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। এটা আমার হবে না তো।